ওকে, সো আমরা ফেসবুক লাইভেও চলে এসেছি আপনাদের সাথে। সো যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হয়েছেন কিংবা জুমে কানেক্টেড হয়েছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আমরা আজকে আমাদের অবস্টেট্রিক আল্ট্রাসাউন্ডের ২য় ক্লাস দ্যাট ইজ লেট প্রেগন্যান্সি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আর্লি প্রেগন্যান্সি অর্থাৎ ১২ সপ্তাহের আগের প্রেগন্যান্সি নিয়ে আলোচনা করেছিলাম। যদিও আমরা আ আজকে লেট প্রেগন্যান্সি পড়ব এবং লেট প্রেগন্যান্সি বলতে আমরা জানি যে অনেক শেষের দিকের প্রেগন্যান্সি। বাট ফিচারস এর সুবিধার জন্য আমরা মূলত ১২ সপ্তাহের পরের টোটাল টপিকটাকে আজকের ক্লাসে ইনক্লুড করব। সো চলেন টুকটাক করে শুরু করা যাক। সো আমাদের সাথে অনেকেই কানেক্টেড অলরেডি হয়ে গিয়েছেন। অনেকে বাকিরা চেষ্টা করছে। একজন এখনো মাইক্রোফোন কানেক্টেড হতে পারে নাই। সো উনি হয়তো আমাদের কিছুই শুনতে পাবে না। সো এনিওয়ে আমরা স্টার্ট করি। সো আমরা প্রিপারেশন দিয়ে একবারে স্টার্ট করব। গত ক্লাসে আমরা অনেক কিছুই আলোচনা করেছিলাম। সো সেগুলো আমরা আর আজকে আনব না। সো আমরা 2nd এবং 3rd ট্রাইমেস্টারে আমাদের পেশেন্টের প্রিপারেশন হবে ইউরিনারি ব্লাডার আমরা এমটি করে এক্সামিনেশন করে থাকি। কেন আপনি ইউরিনারি ব্লাডার এমটি করবেন? আমরা আর্লি প্রেগন্যান্সিতে দেখেছিলাম যে আমরা ব্লাডার ফিল করে এক্সামিনেশন করলে ভালো দেখা যায়। তাহলে 2nd ট্রাইমেস্টারে কেন এসে এমটি করব? 2nd এবং 3rd ট্রাইমেস্টারে আমাদের ইউটেরাসটা সাইজে বেশ বড় আকার ধারণ করে এবং এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে অ্যামনিওটিক ফ্লুইড চলে আসে, যাকে ইউজ করি আমরা আসলে ফিটাসটা ভিজুয়ালাইজ করতে পারি। আমাদের আলাদাভাবে আর ব্লাডার ফিল আপ করার প্রয়োজন পড়ে না। এখন আপনি ভাবলেন অসুবিধা কি, আমি ব্লাডার ফিল আপ করব? আচ্ছা, অনেকগুলা সমস্যা আছে। ১ নাম্বার হলো আপনি দেখবেন যে 2nd এবং 3rd ট্রাইমেস্টারে আমাদের পেশেন্টরা বারবার মিকচুরেশন এর কমপ্লেইন করে। সো আপনি পেশেন্টের ব্লাডার ফিল করেছেন, তার উপরে চাপাচাপি করছেন। পেশেন্ট খুব অল্প সময় নন কোঅপারেটিভ হয়ে যাবে। সো ব্লাডার এমটি করে এক্সামিনেশন করেন। মনে রাখবেন ব্লাডার ফিল করে যদি আপনি এক্সামিনেশন করতে চান, বাইপ্যারাইটাল ডায়ামিটার একটু পরেই পড়ব। সেই বাইপ্যারাইটাল ডায়ামিটারের মেজারমেন্টটা ভুল আসে। বাচ্চার হেডটা একটু কম্প্রেস হয়ে যায়, মেজারমেন্টটা ছোট আসে। নেক্সট কথা, প্রেগন্যান্সিতে ইউটেরাস বড় হয়, সেই তুলনায় ব্লাডার কিন্তু বড় হয় না। সো আপনি যদি ব্লাডার ফিল করেন, এই ব্লাডার দিয়ে সর্বোচ্চ আপনি সার্ভিক্স অফ দ্য ইউটেরাস ভিজুয়ালাইজ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে সার্ভিক্স তো একটা ভ্যালুয়েবল পার্ট, আমি সার্ভিক্সই দেখব। আচ্ছা। এখন সমস্যা হলো পেশেন্টের যখন আপনি ব্লাডার কানেকশন জাম্প করবেন, ওকে। ওকে, সো আ আপনি যখন ব্লাডারটাকে ফিল করছেন, সো এই ব্লাডারটা পিছনের দিকে ইউটেরাসকে একটু প্রেস করবে। সো এই প্রেস করার কারণে আপনার পেশেন্টের প্লাসেন্টাটা একটু থিক দেখা যাবে। আপনি রিপোর্টে লিখে দিবেন থিক এন্ড প্লাসেন্টা, ক্লিনিশিয়ান বুঝবে না কেন আপনি এসব উদ্ভট কথাবার্তা বলছেন। আবার আপনার পেশেন্টের ইউরিনারি ব্লাডার আপনি ফিল করেছেন। এটা প্লাসেন্টাকে থিক বানানোর পাশাপাশি অনেক সময় দেখবেন মনে হবে যেন প্লাসেন্টাটা ইন্টারনাল অসের উপরে বসে আছে। আপনি রিপোর্টে লিখে দিবেন প্লাসেন্টা প্রিভিয়া, ক্লিনিশিয়ান বুঝবে না কেন আপনি এসব উদ্ভট কথাবার্তা বলে বেড়াচ্ছেন। সো এই জাতীয় যাবতীয় সকল ভুলের হাত থেকে বাঁচার জন্য এক কথায় আমরা ইউরিনারি ব্লাডার এমটি করে এক্সামিনেশন করব। তাহলে আপনার পেশেন্টের ব্লাডার এমটি করেন, খুব ভালো কথা। বাট কিছু, কিছু পেশেন্টের ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন হয়। কি কনফিউশন হয়? অনেক সময় দেখবেন আমরা প্লাসেন্টা ক্লাস পড়ার সময় বলব যে আমাদের পেশেন্টের যাদের প্লাসেন্টা প্রিভিয়া সন্দেহ হয়, তাদের ক্ষেত্রে আমরা সার্ভিক্সের ইন্টারনাল অস থেকে প্লাসেন্টার দূরত্ব ক্যালকুলেট করে থাকি। এখন সার্ভিক্সের ইন্টারনাল অস যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে ব্লাডার ফিল করতে হবে কিছুটা। তাহলে সবার এই প্লাসেন্টা প্রিভিয়া কনফিউশন হবে না। শুধুমাত্র যাদের ক্ষেত্রে আপনাদের প্লাসেন্টা প্রিভিয়া কনফিউশন হবে, তাদের ক্ষেত্রে আপনি এক্সামিনেশন শেষে পেশেন্টকে ইনস্ট্রাকশন দেন, আপনি ৩-৪ গ্লাস পানি খান, ১০-১৫ মিনিট বসে থাকেন। ১০-১৫ মিনিটে তার ব্লাডারে সামান্য একটু ইউরিন চলে আসবে অ্যান্ড দ্যাট উইল বি এনাফ টু ভিজুয়ালাইজ দ্য সার্ভিক্স। তাহলে সবার ব্লাডার এমটি করব। শুধুমাত্র যাদের ক্ষেত্রে কনফিউশন হবে তাদের ক্ষেত্রে আবার একটু ব্লাডারটাকে ফিল করে রিচেক করে নেব। চলে আসেন আমরা পেশেন্টের লোয়ার অ্যাবডোমেনে বা এক্সামিনেশন এরিয়াতে আল্ট্রাসাউন্ড জেল মিক্স করে থাকি। দেন আমাদের পেশেন্টকে আমরা সুপাইন পজিশনে এক্সামিনেশন করে থাকি। আপনার প্রয়োজন পড়লে আপনি ডানে বামে কাত করে দেখেন, কোনো অসুবিধা নাই। সো আমরা ট্রান্সডিউসার হিসেবে আমাদের কার্ভিলিনিয়ার ট্রান্সডিউসার ইউজ করে থাকি এবং এই ট্রান্সডিউসার 2 থেকে 5 মেগাহার্টজ পর্যন্ত যেই ফ্রিকোয়েন্সিতে আপনার ভালো লাগে সেই ফ্রিকোয়েন্সি দিয়ে আপনি এক্সামিনেশন করবেন। মনে রাখবেন ফ্রিকোয়েন্সি দেওয়াই হয়েছে চেঞ্জ করে, করে দেখার জন্য। সো আপনি চেঞ্জ করে, করে দেখবেন কোনটাতে আপনার ভালো লাগে সেটাই আপনি ইউজ করবেন। অযথা কেন ওই মেশিন চালু হয়েছে 3.5 মেগাহার্টজ দিয়ে, মরবেও 3.5 মেগাহার্টজ দিয়ে। ওই কাজ করার দরকার কি? আপনি কমায় বাড়ায় দেখেন রেজোলিউশন চেঞ্জ হয়। আমরা স্ক্যানিং টেকনিকের কথা যদি চলে আসি, এটা টোটালি প্র্যাকটিক্যালি দেখার জিনিস। এইখানে থিওরিটিক্যাল হাজার বুঝায়ও কোনো লাভ নাই। কারণ বাচ্চা কিভাবে আছে, তার মাথা কোন দিকে, পা কোন দিকে, বডি কিভাবে আছে সেগুলো টোটাল বুঝতে হবে। সো আপনি প্রপ ঘুরায়ে, ঘুরায়ে সেগুলো আয়ত্তে আনার চেষ্টা করবেন। দেন আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে করলে আমার এক্সামিনেশনটা হয়। সো আমি ইন ডিটেইল সেদিকে যাব না কারণ এটা প্র্যাকটিক্যালি যাওয়ার জিনিস।
তবে আমরা আজকের ক্লাসে পড়ার মাঝখানেও কিছু কিছু জিনিস হালকা হালকাভাবে আপনাকে টাচ করায় দিব। সো টোটাল স্ক্যানিং টেকনিক ডিপেন্ড করবে বাচ্চার নাম্বার এবং প্রেজেন্টেশনের উপরে। সো আপনার কাজটা কি দেখেন, আপনি একটা ইউটেরাস আল্ট্রাসাউন্ড করতে বসেছেন, সেই ইউটেরাসের ভিতর আবার একটা হিউম্যান বডি আছে যার মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ট্রেস করতে হবে। তাহলে মাথাটা কোন দিকে আছে, বডিটা কোন দিকে আছে, পা গুলা কিভাবে যাচ্ছে, সেগুলো আপনি আস্তে আস্তে করে ধরে ধরে বোঝার চেষ্টা করবেন। দেন দেখবেন জিনিসগুলো আস্তে আস্তে আপনার সহজ হয়ে যাচ্ছে। আপনি যদি ভাবেন যে এরকম ধরলাম আর একটু কাট করলাম, ওই যে লিভারের মতো বের হয়ে আসবে, এইটা এখানে হবে না। আপনি প্রব ধরার সাথে সাথে দেখবেন বাচ্চা ঘুরে ফিরে কোন দিকে যে হারিয়ে যাবে, খুঁজে বের করতেই খবর হয়ে যায়। তাহলে এটা একটু ধৈর্যের ব্যাপার, স্লো লার্নিং কার্ভ, আস্তে আস্তে শেখার বিষয় আসবে। চলে আসেন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে বাচ্চার কোন পার্টটা আমাদের সার্ভিক্সের ইন্টারনাল অসের কাছাকাছি আছে। এটা যদি হেড রিজিয়ন হয় তাহলে দিস ইজ সেফালিক প্রেজেন্টেশন, যদি এখানে বাটক রিজিয়নটা হয় দিস ইজ ব্রিচ প্রেজেন্টেশন। আমরা স্পাইনের পজিশন দেখে বোঝার চেষ্টা করি যে এটা কি লঙ্গিচুডিনাল লাইতে আছে নাকি ট্রান্সভার্স লাইতে আছে। যদি বাচ্চাটা একদম এরকম ভার্টিক্যালি থাকে, স্পাইনটা একদম মায়ের সুপিরিয়র টু ইনফিরিয়র চলে যায়, স্ক্যানিং করার সময় আপনি দেখতে পাবেন দিস ইজ লঙ্গিটিউডিনাল লাই। যদি আপনি দেখেন মায়ের রাইট সাইড টু লেফট সাইড স্পাইন চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা ট্রান্সভার্স লাই। সো এটা পড়াতে গেলেও কঠিন, থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি অনেক সহজ। লাস্ট কথা হলো ট্রান্সভার্স লাইতে যদি বাচ্চা থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চার আপনার ব্রিচ প্রেজেন্টেশনে থাকে, অনেক সময় দেখা যায় যে এরা হ্যান্ডস বা ফুটস পজিশনে থেকে থাকে। সো সেগুলো আমরা অ্যাসেস করার চেষ্টা করি এবং এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা দেখার চেষ্টা করি বাচ্চা সিঙ্গেল নাকি মাল্টিপল। এখন আমি আপনাকে আর্লি প্রেগন্যান্সি পড়ানোর সময় সিঙ্গেল মাল্টিপল নিয়ে একটু মারপ্যাচ দিয়েছিলাম। লেট প্রেগন্যান্সিতে এসে এই জিনিসগুলো আপনাদের কাছে খুব সহজ, আপনারা ইজিলি বুঝতে পারেন। আমরা ভালো করে জানি ইজি জিনিসে আমরা ভুল বেশি করি। সো এই ক্ষেত্রেও প্রবলেম হয়ে যায়। আপনি পেশেন্টের রিপোর্টে টুইন প্রেগন্যান্সি লেখেন, ক্লিনিশিয়ান আপনাকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? ক্লিনিশিয়ানের হিস্ট্রি নেন। তার হিস্ট্রি আছে যে তিনি টুইন প্রেগন্যান্সি বলে রোগী ডেলিভারি করেছেন, ডেলিভারি পরে একটা বাচ্চা পাওয়া গিয়েছে, বিশাল ধোলাই খেয়েছেন চুরি করার অপরাধে। তাহলে উনি আপনাকে ভরসা করতে পারবেন না। তাহলে আপনার রিপোর্টে এমন কিছু থাকতে হবে যেটা দেখে ভরসা করা যায় যে এটা একটা টুইন প্রেগন্যান্সি। সেটা কি হতে পারে? আপনি তো হতে পারে একটা বাচ্চাকেই দুইবার মাথার মাপ দিয়েছেন, দুইবার পায়ের মাপ দিয়ে টুইন বানায় ছেড়ে দিয়েছেন। আমরা কমনলি এই জিনিস দেখি। তাহলে কিভাবে আমি ভরসা করব আপনার রিপোর্টকে? তাহলে আপনার পেশেন্টের বাচ্চা যদি দুইটা বাচ্চাই যদি সেম প্রেজেন্টেশনে থাকে, তাহলে আপনি পাশাপাশি দুইটা মাথা ইজিলি বের করতে পারবেন। তাহলে আপনি পাশাপাশি দুইটা মাথার একটা ছবি দেন, ফিটাস 1, ফিটাস 2 বা F1, F2 বা দুইটা মাথাই দিয়ে রাখেন, জাস্ট ক্লিনিশিয়ান বুঝে যাবে। দুইটা বাচ্চা যদি দুই রকম পজিশনে থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নেই, পাশাপাশি দুইটা অ্যাবডোমেন ইজিলি বের হয়। তাহলে আপনি পাশাপাশি দুইটা অ্যাবডোমেন দিয়ে একটা পিকচার দেন। তাহলে এমন কিছু একটা দিয়েন যেটা দেখে আপনি নিজেও বিশ্বাস করবেন যে আপনি একটা টুইন প্রেগন্যান্সি দেখেছেন। ওকে? তাহলে এরকম কিছু একটা রাখার চেষ্টা করব। ইন ডিটেইল আরো কিছু কথা আছে যেগুলো আমরা প্লাসেন্টা ক্লাসে আলোচনা করব। আমরা চলে আসি ফিটাসের হার্টবিট। আর্লি প্রেগন্যান্সিতে দেখেছিলাম কি একটা ছোট্ট হার্ট নড়াচড়া করে, ভালো বুঝি না, খুব কষ্ট লেগেছিল, মন খারাপ লেগেছিল। বাট এখন দেখেন হার্টগুলো অনেক ইজিলি ভিজুয়ালাইজ করা যায়। চেষ্টা করবেন ছবিটাকে জুম করে নিতে, তাহলে হার্টের 4টা চেম্বার, এর মাইট্রাল, ট্রাইকাসপিড ভালভ থেকে শুরু করে সবকিছু লাফালাফি আপনি এখানে ইজিলি দেখতে পাবেন। তাহলে এখান থেকে আমরা ইজিলি হার্ট রেট এখন বের করতে পারবো। তাহলে আপনি এম মোড আল্ট্রাসাউন্ড বসান, এম মোড বাটনে চাপ দিয়ে এই ডট ডট লাইনটাকে জাস্ট হার্টের সবচেয়ে ব্রাইট যে এরিয়াটা আছে তার উপরে বসান। বলেছি ছবিটাকে একটু জুম করে নেবেন, তাহলে ওয়েভগুলো দেখতে সুন্দর হয়। তাহলে সুন্দর ওয়েভগুলো আপনি বের করে ফেলতে পারবেন। আগের ফার্স্ট ট্রাইমেস্টারে ওয়েভগুলো বোঝাই যায় না অবস্থা ছিল, এখন আপনি সুন্দর ওয়েভ দেখতে পাবেন। তাহলে আপনার মেশিনে হার্ট রেট অপশনে চাপ দেন, চাপ দিয়ে একটা ওয়েভের একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে জাস্ট পরের ওয়েভের সেম পয়েন্টে চলে আসলে মেশিন আপনাকে হার্ট রেট বলে দিবে। বলেছিলাম এইটার টেকনিক এক এক মেশিনে এক এক রকম। সো আমি এটা একটা ফিলিপস কোম্পানির মেশিন দেখিয়েছি, সেখানে একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভে গেলেই আপনার হার্ট রেট চলে আসছে। আপনি ভাবলেন শিখে ফেলেছি, সব ফিলিপস মেশিনে একই রকম। জি না, আরেকটা ফিলিপসের মেশিন দেখাই। এই মেশিনে দেখেন ডট ডট লাইনটা হার্টের উপরে দেওয়ার পরে যে ওয়েভগুলো বের হয়েছে, এই মেশিনটার নিয়ম হলো একটা ওয়েভ থেকে একটা ওয়েভ বাদ দিব, অল্টারনেটিভ ওয়েভে গিয়ে আমি মেজারমেন্ট শেষ করব। তাহলে আপনার মেশিনে কি পরপর ওয়েভ থেকে না মাপ দিতে হবে নাকি অল্টারনেটিভ ওয়েভ থেকে মাপ দিতে হবে, এটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। এটা এক এক মেশিনে এক এক রকম। সো আপনি এটা প্রথমেই যে যদি চেক করে নেন তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। আপনি হার্টের মুভমেন্ট দেখেই বলে দিতে পারবেন এটা অ্যারাউন্ড কত বিটস, এরকম দক্ষতা আপনাদের চলে আসবে। সো এজন্য ঘাবড়ানোর কিছু নাই, আপনি জাস্ট চেক করলে এই জিনিসটা বুঝতে পারবেন। সো প্রথমেই মেশিনে চেক করে নেবেন। অনেক আজকালকার মেশিনগুলোতে 2 বিট পিক টু পিক এইভাবে লেখা থাকে, বাট আপনি এক্সপেক্ট করতে পারেন না যে এটা লেখা থাকবে। এনিওয়ে,
তাহলে আমরা হার্টবিটের এই অংশটা চেক করে নিব মেশিনে। আমাদের সিমুডেরই এক মেশিনে এক রকম, সো দু একটা মেশিন দেখলে আপনি বুঝতে পারবেন। হার্ট রেট নর্মাল কত? আর্লি প্রেগন্যান্সিতে বলেছিলাম 140 টু 180 বিটস নর্মাল, লেট প্রেগন্যান্সিতে 120 থেকে 160 বিটস পর্যন্ত আমরা নর্মাল বলে থাকি। সো কারো যদি কনস্ট্যান্টলি 120 বিটস এর নিচে চলে আসে তাহলে সেটাকে আমরা ব্যাডিকার্ডিয়া, কারো যদি 160 বিটস এর বেশি চলে যায় কনস্ট্যান্টলি তাহলে এটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলছি। তাহলে কনস্ট্যান্টলি বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনি যখনই হার্টবিট কম বা বেশি পাচ্ছেন, আপনি পেশেন্টটাকে একটু খাওয়া দাওয়া করতে দেন, একটু রেস্ট দেন, দেন আপনি 20 মিনিট পরে আবার একটু অ্যাসেস করেন, দেখেন হার্টবিট আগের মতোই আছে কিনা। সো যদি দেখেন যে না নর্মালে চলে আসছে তাহলে বুঝবেন ওই যে বাচ্চা ঘুমিয়েছিল, হার্টবিট একটু কমে গিয়েছে বা একটু লাফালাফি করেছে, হার্টবিট বেশি ছিল, দিস ইজ নর্মাল। ট্রানজিয়েন্ট ব্র্যাডিকার্ডিয়া, ট্রানজিয়েন্ট ট্যাকিকার্ডিয়া নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। যদি কন্টিনিউয়াসলি কম বা বেশি থাকে সেটা নিয়ে আমরা বেশি টেনশন করি। লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। চলে আসেন আমরা দ্বিতীয় টেকনিক হলো পালস ওয়েভ ডপলার, যেটা গত ক্লাসে বলেছিলাম। পালস ওয়েভ ডপলারে আপনি ডট ডট লাইনটাকে হার্টের উপরে নিয়ে আসলে খুব সুন্দর ওয়েভস তৈরি হয়। এই ওয়েভস গুলা থেকে মাপ নেওয়াটা খুবই ইজি। সো ব্যক্তিগতভাবে আমি পালস ওয়েভ ডপলার খুবই পছন্দ করি, বাট যেহেতু আপনি ডপলার এনাবেল মেশিন সব জায়গায় পাবেন না, সো আপনাকে এই মোডেই ভরসা করতে হবে। তাহলে এখানেও একই কথা, একটা ওয়েভ থেকে পরের ওয়েভ বা অল্টারনেটিভ ওয়েভ মেশিন যা বলে সে অনুযায়ী আপনাকে মাপ দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে সুন্দর হার্টবিট দেখতে পাচ্ছি, দেন আমরা যদি পালস ওয়েভ ডপলার হার্টের উপরে বসাই সুন্দর ওয়েভ তৈরি হয়ে যাবে। দেন এখান থেকে আপনি ক্যালকুলেশন করেন কত হার্টবিট আছে। চলে আসি একটু সামনে আগাই, আমরা আরো কিছু স্ট্রাকচার দেখি, আমরা সার্ভিক্স দেখার চেষ্টা করি। ইউট্রাস যে পোর্শনে এসে ন্যারো বা কনস্ট্রিক্ট হয়ে যাবে সেটাকে বলা হয় ইন্টারনাল অস। ভ্যাজাইনা যেখানে শেষ হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল অস, যেটা এই ছবিতে খুব ভালো দেখা যাচ্ছে না। সো মধ্যবর্তী টিউবুলার এরিয়াটাকে আমরা বলছি সার্ভিক্স। সার্ভিক্সের ইন্টারনাল অস টু এক্সটার্নাল অস বা লেন্থ আমরা মেজার করে থাকি, সবচেয়ে লম্বা ডায়ামিটার। সার্ভিক্সের লেন্থ আমরা সাধারণত নন প্রেগনেন্ট স্টেজে খুব একটা পাত্তাই দেই না বলতে গেলে। প্রেগনেন্ট স্টেজে এসে সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার আমরা সার্ভিক্সের লেন্থকে খুব যত্ন সহকারে দেখার চেষ্টা করি যদি সাসপেক্টেড কেস হয়। তাহলে কিরকম সাসপেক্টেড কেস? পেশেন্টের আগের বাচ্চাগুলো বারবার খালি মিড ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যায়, বা এই পেশেন্টের পিভি ব্লিডিং হচ্ছে, ডিসচার্জ আছে, আমরা অ্যাসেস করার চেষ্টা করি। সো মনে রাখবেন সার্ভিক্সের লেন্থ সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে মোর দ্যান 2.5 সেন্টিমিটার হবে। এখানে কত এসেছে? 6.5 সেন্টিমিটার। সো দিস ইজ নর্মাল। কোনো পেশেন্টের যদি দেখেন লেস দেন 2.5 সেন্টিমিটার চলে এসেছে, যেমন এখানে 1.7 সেন্টিমিটার দেখা যাচ্ছে, এর মানে সার্ভিক্সটা ছোট হয়ে গিয়েছে। আপনার রিপোর্টে লেখা থাকবে শর্ট সার্ভিক্স। শর্ট সার্ভিক্স যদি আপনি পান, দেখেন এইটুক ছোট্ট সার্ভিক্স দিয়ে সে এই এত বড় ফিটাস, এত ফ্লুইড, এই ধাক্কা সামলাতে পারবে না। সো আলটিমেটলি সার্ভিক্সের বাকি অংশ খুলে যাবে, প্রোডাক্ট সব বের হয়ে যাবে। সো এই কারণে এটা যদি আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে পাই, আমরা সাসপেক্ট করি দিস মাইট বি আ কেস অফ সার্ভাইকাল ইনকম্পিটেন্স। আমরা যদি এটা লেট প্রেগন্যান্সিতে 40 সপ্তাহ সময় পাই, আমরা বুঝি পেশেন্টটা লেবরে আছে, কিছুক্ষণ পরে ডেলিভারি হয়ে যাবে। তাহলে লেস দ্যান 2.5 সেন্টিমিটার সাইজ সার্ভিক্স ইজ আ ডেঞ্জার সাইন। ঠিক আছে? অনেক সময় লেট প্রেগন্যান্সিতে রোগী পাঠায় যে দেখো তো রোগীটার লেবরে আছে কিনা, আপনারা মাথা চুলকান, সারা জীবন পিভি করেছি, এখন আল্ট্রাসাউন্ড করে কিভাবে বুঝবো? যদি সার্ভিক্সের ক্যানেলের লেন্থ লেস দ্যান 2.5 এ চলে আসে, আমরা লিখে দিই শর্ট সার্ভিক্স, ক্লিনিশিয়ান বাকিটা বুঝে নেয়। ওকে, চলে আসেন প্লাসেন্টা। আমরা নেক্সট ক্লাসে প্লাসেন্টা নিয়ে আলোচনা করব। আপনারা জিজ্ঞাসা করেন যে প্লাসেন্টা আবার কোন জিনিস? মনে রাখবেন ইউটেরাসের ভিতরে ফিটাস ছাড়া যে সলিড স্ট্রাকচারটা দেখা যায়, দ্যাট স্ট্রাকচার ইজ প্লাসেন্টা। তাহলে আমরা একটা সলিড স্ট্রাকচার আকারে প্লাসেন্টা ভিজুয়ালাইজ করতে পারি। সো দিস স্ট্রাকচার ইজ দ্য প্লাসেন্টা, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। প্লাসেন্টা এবং ফিটাসের মাঝখানে একটা কানেক্টিং স্ট্রাকচার থাকে যার নাম আম্বেলিকাল কর্ড। আম্বেলিকাল কর্ড ডপলার দিয়ে আমরা সাধারণত অ্যাসেস করে থাকি, এমনি নরমালি দেখে খুব একটা এর প্যাথোলজি কিছুই আপনি বুঝতে পারবেন না। সো আম্বেলিকাল কর্ডে কি থাকে? একটা ভেইন থাকে, দুইটা আর্টারি থাকে, ছোট ছোট দুইটা আর্টারি থাকে, বড় একটা ভেইন আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এটা আমরা ডপলার দিলে খুব সুন্দরভাবে দেখতে পাই। আপনার হাতে যদি ডপলার ফ্যাসিলিটি থাকে, আপনি অনেক কিছু এক্সট্রা ডায়াগনোসিস করার সুযোগ পান। যেমন এর মধ্যে একটা হলো কর্ড অ্যারাউন্ড দ্য নেক। 30+ উইকসে পেশেন্টরা যখন পেইন নিয়ে আসে, এর একটা বড় কমন কজ আমরা দেখি কর্ড অ্যারাউন্ড দ্য নেক। সো আমরা কালার ডপলার দিলে দেখি একদম গলার পাশে একদম এরকম কর্ড পেঁচানো থাকে। সো কয় লেয়ারের কর্ড পেঁচানো আছে সেগুলো আমরা অ্যাসেস করার চেষ্টা করি, যেটা আমি লাস্ট ক্লাসে আপনাকে পড়াবো। তাহলে এই কর্ড অ্যারাউন্ড দ্য নেক আমাদের কাছে অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ডেলিভারি পারপাসে। আচ্ছা,
অনেক সময় দেখা যায় যে আমরা এটাকে ওভার ডায়াগনোসিস করে ফেলি। আমরা কালার ডপলার দেই, চারপাশে ভাস্কুলারিটি আছে, আমরা লিখে দেই কর্ড অ্যারাউন্ড দ্য নেক। বাট যখন আমরা 3D আল্ট্রাসাউন্ড করি তখন দেখি এই কর্ডটা, যেমন এই বাচ্চাটারই দেখেন কর্ডটা পিছনের দিকে গিয়ে সামনে চলে এসেছে। সামনের এই অংশটা কিন্তু একদম ফাঁকা পড়ে আছে। তাহলে এটার জন্য কিন্তু বাচ্চার কোনো অসুবিধা হবে না। আমরা যেমন ওই যে শাল পরে সিনেমায় নাচানাচি করি সেরকম অবস্থা। সো এটার জন্য বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না। এটা বাচ্চার অ্যাসফিক্সিয়া হবে না, এনভিডি করতেও কোনো প্রবলেম হবে না। তাহলে ওভার ডায়াগনোসিস প্রিভেন্ট করার জন্য আবার 3D আল্ট্রাসাউন্ড আপনাকে হেল্প করবে। তাহলে আমি আপনাকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, আপনি নরমাল আল্ট্রাসোনোগ্রামে অনেক কিছু ডায়াগনোসিস করতে পারছেন। হাতে যদি ডপলার থাকে আরো অনেক অ্যাডভান্স জিনিস আপনি ডায়াগনোসিস করতে পারবেন। 3D থাকলে আরো বেশি ডায়াগনোসিস করতে পারবেন। এই কারণে যত বেশি মডালিটি তত বেশি আপনার জন্য স্যাটিসফ্যাকশন আসবে। যত কম মডালিটি ততই আপনার মাথা চুলকাবেন আর ভাববেন যে ইস ভুল হয়ে গিয়েছে কিনা, কিছুই তো বুঝতে পারছি না। এগুলাই হলো আমাদের লিমিটেশন। অ্যামনিওটিক ফ্লুইড আমরা অ্যাসেস করে থাকি, যেটা নেক্সট ক্লাসে আমরা পড়বো। সেটা আমরা 4টা পকেটে মাপঝোঁক বা একটা পকেটে মাপঝোঁক, বিভিন্ন টেকনিক আছে, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা ফিটাসের মুভমেন্ট দেখার চেষ্টা করি, বিভিন্ন রকমের বাচ্চা নড়াচড়া করে। যেমন আমার এখানে একটা বাচ্চা ঘুম থেকে উঠার চেষ্টা করছে, একদম আড়মোড়া দিয়ে নড়ে চড়ে উঠার চেষ্টা করছে। সো দিস ইজ টিপিক্যাল ফিটাল মুভমেন্ট। আমরা এখানে আরেকটা বাচ্চার অ্যাবডোমেন বের করেছি, যেখানে রীতিমতো লাফালাফি শুরু করেছে বাচ্চা। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আমরা মাপতে গেলে এইরকম কমনলি দেখতে পাই। সো বিশাল নড়াচড়া। এখানে আমি একটা বাচ্চার ফুট দেখানোর চেষ্টা করেছি। দিস ইজ দ্য লেগ রিজিয়ন। আপনি এটা বের করে বসে আছেন, হঠাৎ করে দেখবেন আপনার সামনে বাচ্চা পা দিয়ে লাথালাথি শুরু করে দিয়েছে। যেমন আমার এখানেই একদম রোনাল্ডোর মতো একটা বিশাল কিক মেরে বসলো বাচ্চাটা পা দিয়ে। সো অনেক সময় আমরা মায়ের পেটের উপর থেকে সেই ধাক্কাটা কিন্তু ফিল করতে পারি বা দেখতে পারি। সো দিস আর দ্য ফিটাল মুভমেন্টস। আমরা আরেকটা ছবি দেখাই আপনাকে। এখানটা আমি বাচ্চার একটা ফেসিয়াল রিজিয়ন বের করার চেষ্টা করেছি। এই অংশটা নজর দেন। দিস ইজ আপার আইলিড, দিস ইজ লোয়ার আইলিড। বাচ্চাটা চোখ বন্ধ করেছিল, হঠাৎ করে খেয়াল করেন বাচ্চাটা এখন চোখটা ওপেন করে ফেলছে। সো আপনারা রোগীরা জিজ্ঞাসা করে চোখ কি বাচ্চার ফুটেছে? চোখ ফুটা কি জিনিস আমরা বুঝি না, তবে আমরা চোখের মুভমেন্ট কিন্তু অনেক সময় দেখতে পাই। তাহলে এই যে বাচ্চা চোখ খুলছে, এটা হয়তো আপনি লাইফে কয়েকবার দেখার সুযোগ পাবেন, বাট যখনই দেখতে পাবেন দেখবেন আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গিয়েছে। এজন্য আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি শুধু ওই মাপঝোঁক করেই ছেড়ে দিয়েন না। অনেক কিছু আছে দেখার, সেগুলো একটু খোঁজার চেষ্টা করেন, আপনার ক্লান্তি দূর হবে। ডাক্তারদের বিনোদনের আর সোর্স কি? খেয়াল করেন এখানে একটা মুখের রিজন, একটা কালো এরিয়া দেখা যাচ্ছে, মুখটা বাচ্চা হা করেছে, হা করে ঠাস করে মুখটা বন্ধ করলো। তাহলে এই যে বাচ্চা একটা বিশাল বড় হাই তুললো ক্লাসের বোরিং পড়া দেখে, আপনিও অনেক সময় আপনার বোরিং স্ক্যান দেখে বাচ্চাকে দেখবেন হাই তুলতে। তাহলে এইগুলা জিনিস খোঁজার চেষ্টা করবেন, কাজ করতে ভালো লাগবে। চলে আসেন এবার বোরিং পড়া স্টার্ট করি। সো আমরা এর মধ্যেই আমাদের সাথে আরো অনেকজন হয়তো জয়েন করে ফেলেছে। সো আমরা কি মেজারমেন্ট করব? সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে আমাদের মেজারমেন্ট করার জন্য অসংখ্য টুলস আছে। আপনি মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করেন, যত বনি স্ট্রাকচার আছে সবকিছু থেকে মাপ দিতে পারবেন। সো আমরা অক্সিপিটো ফ্রন্টাল ডায়ামিটার, বাইপ্যাটাল ডায়ামিটার, ট্রান্স অরবিটাল ডায়ামিটার, ট্রান্স সেরেবেলার ডায়ামিটার, ক্ল্যাভিকুলার, ট্রান্স থোরাসিক, ট্রান্স অ্যাবডোমিনাল, কিডনির মাপ, আপনার অ্যাওর্টার ভেলোসিটি, হিপ বোন, টিবিয়া, ফিবুলা, রেডিয়াল না ফুটের লেন্থ, সবকিছু থেকে মাপ দিতে পারেন। ঘটনা হলো আপনি কতগুলা মাপ দিতে পারেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনার মেশিনে কয়টা ফ্যাসিলিটি আছে। মোস্ট অফ দ্য মেশিনে মাত্র 2 থেকে 3টা ফ্যাসিলিটি থাকে কিংবা 4টা ফ্যাসিলিটি থাকে। সো হাজার শিখেও আপনি অ্যাপ্লাই করার জীবনে সুযোগ পাবেন না। এই কারণে আমরা আজকে বেসিক কোর্স হিসেবে আমরা 4টা টপিক আপনাকে পড়াবো। এর মধ্যে প্রথম 3টা আসলে আপনাদের রেগুলার প্র্যাকটিস লাইফে লাগবে। লাস্টের হেড সার্কামফারেন্স আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মেজার করতে হয়। সো চলে আসেন, বিপিডি বা বাইপ্যাটাল ডায়ামিটার আপনাকে 26 সপ্তাহ আগ পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেয়। 26 সপ্তাহ পরে এটা ভুয়া রিপোর্ট দেয়। ফিমোরাল লেন বা এফএল আমাদেরকে 26 সপ্তাহ পর থেকে সাধারণত অ্যাকুরেট রেজাল্ট দিয়ে থাকে। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আমাদেরকে সাধারণত 30 সপ্তাহ পর থেকে অ্যাকুরেট রেজাল্ট দেওয়া শুরু করে। হেড সার্কামফারেন্স থেকে আমরা অ্যাকুরেসি চাই না। হেড সার্কামফারেন্স আমরা মূলত অন্য কোনো একটা পারপাসে ইউজ করব, যেটা ক্লাসের লাস্টে পড়বো। তাহলে 26 সপ্তাহ আগে বিপিডি কে বেশি গুরুত্ব দিবেন, 26 এর পরে এফএল কে গুরুত্ব দিবেন, 30 উইকস এর পরে এফএল এবং এসি কে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলেন আমরা একটু শুরু করি একটা একটা করে। প্রথমে আমরা শুরু করি বিপিডি বা বাইপ্যাটাল ডায়ামিটার। বিপিডি বা বাইপ্যাটাল ডায়ামিটার বের করার জন্য আপনাকে বাচ্চার মাথার একটা এক্সিয়াল সেকশন বের করতে হবে। এক্সিয়াল সেকশন মানে কি? কানের উপর থেকে একটা ট্রান্সভার্স সেকশন দিতে হবে। আপনি প্রপ ধরেছেন আর এক্সিয়াল সেকশন বের হবে, স্বপ্নেও এটা কল্পনা করার সুযোগ নাই। তাহলে বাচ্চা এরকম এরকম মাথা ঘুরাবে, আপনি কোথায় হারিয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না। সো এই কারণে আপনি কোন সেকশনে মাথা বের করেছেন সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে আজকে এই ক্লাস শেষে নিটারের অ্যানাটমি বা যে কোনো অ্যানাটমি বই থেকে মাথার যে বিভিন্ন সেকশন আছে, স্যাজিটাল, করোনাল, এক্সিয়াল, এই সেকশনগুলোর একটু ছবি দেখে নেবেন। আপনার একটা স্ট্রাকচারও চেনার দরকার নেই, আপনি জাস্ট ছবিগুলো দেখবেন। কারণ আপনি প্রপ ধরেছেন, করোনাল বের হয়েছে, এক্সিয়ালে কেমনে আসবেন?
তাহলে চিন্তা করেন করোনাল মানে কি, আমার মাথার উপরে এইভাবে প্রপটা ধরা আছে, আমি এখন এক্সিয়াল কাটে আসতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্সলি রোটেট 90 ডিগ্রি রোটেট করতে হবে, দেন মায়ের অ্যাবডোমেনের ডানে বা বামে কোন একটা সাইডে যদি আপনি চলে আসেন এক্সিয়াল কাট চলে আসবে। তাহলে এই থিওরিগুলো তখনই আপনার মাথায় খেলবে যখন আপনি বুঝতে পারছেন আপনি কোন কাটে আছেন। সো এই কারণে কষ্ট করে কিন্তু এগুলো একটু দেখে নিতে হবে, নাহলে আদারওয়াইজ সারাদিন খাটলেও কিন্তু আপনি বিপিডি বুঝতে পারবেন না। তাহলে আমরা মাথার উপরে একটা কানের উপর থেকে একটা এক্সিয়াল কাট নিব, বাচ্চার স্ক্যানিং টেকনিক প্র্যাকটিক্যালি দেখব। সো এই কাটে আমাদের বাচ্চার মাথাটাকে ওভাল শেপ করে বের করতে হবে। তাহলে ওভাল শেপ করে গোল করে বের করলে কিন্তু হবে না, ওভাল করে বের করে নিয়ে এসে আপনাকে কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। 1 নাম্বার ওভাল শেপ করে হেড বলেছি। 2 নাম্বার বনি আউটলাইন ওয়েল ডিফাইন্ড হতে হবে, এই যে হেডের যে বোনস গুলো আছে এগুলো সুন্দর বোঝা দিতে হবে। 3 নাম্বার হেডের মাঝখান দিক দিয়ে বাচ্চার অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র একটা চিকন হাইপারিকোজেনিক লাইন চলে যাবে, যেটা ইজ কল্ড ফক্স সেরিব্রি, যেটা দ্বারা আমাদের সেরেব্রাম দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। 4 নাম্বার ফক্স সেরিব্রির দুই পাশে ছবির মাঝখানে দেখবেন একটা হাইপো ইকোজেনিক প্রজাপতির মতো এরিয়া দেখা যায় বা বাদুরের মতো এরিয়া, এটাকে বলা হয় থ্যালামাই বা থ্যালামাস অফ দ্য বেবি। তাহলে 4টা কথা বললাম, ওভাল শেপের হেড, বনি আউটলাইন ওয়েল ডিফাইন্ড, মাঝখান দিক দিয়ে চলে যাচ্ছে ফক্স সেরিব্রি এবং তার দুই পাশে দুইটা থ্যালামাস। যখনই আপনি এই ছবি পেয়ে গেলেন, এখন এই ছবিটাকে আপনি মেজারমেন্ট করবেন। কি মেজার করবেন? দুইটা প্যারাইটাল বোনের মাঝখানে ডিসটেন্স। তাহলে প্যারাইটাল বোন কোনটা? নিজের কথা চিন্তা করেন, আপনার ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি এই দুইটা বোন হলো প্যারাইটাল বোন। তাহলে আপনার পেশেন্টের ফক্স সেরিব্রির দুই পাশে দিস টু আর দ্য প্যারাইটাল বোনস। আমরা এই দুই প্যারাইটাল বোনের মাঝখানে সবচেয়ে ওয়াইড বা সবচেয়ে চওড়া অংশ যেটা, এই অংশটা থেকে আমরা মাপ দিব। কিভাবে মাপ দিব? আমরা জানি বডির সকল সলিড স্ট্রাকচার মেজারমেন্ট করা হয় আউটার বর্ডার থেকে আউটার বর্ডার, সকল লুমেনের মেজারমেন্ট করা হয় কিন্তু ইনার বর্ডার থেকে ইনার বর্ডার। একমাত্র ব্যতিক্রম হলো বিপিডি, যেখানে আমরা মেজারমেন্ট করি আউটার টু ইনার। কিরকম? আমরা ছবির উপরের সাইডে অবস্থিত প্যারাইটাল বোনের আউটার মার্জিন বা আউটার টেবিল থেকে মেজারমেন্ট স্টার্ট করি, একটা স্ট্রেট লাইন টেনে নিয়ে চলে আসি, যে লাইনটা থ্যালামাসের উপর দিয়ে আসবে, ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলার হবে, অপোজিট প্যারাইটাল বোনের ইনার মার্জিনে এসে আমরা শেষ করব, দ্যাট ইজ বিপিডি বা বাইপ্যারাইটাল ডায়ামিটার। তাহলে থ্যালামাসের উপর দিয়ে ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি আউটার টু ইনার, দিস ইজ বিপিডি। কি কঠিন কথা না? এত কথা মনে রাখা যাবে না। তাহলে সহজে কি মনে রাখবো? মাপটা দিব আউটার টু ইনার, মেজারমেন্টটা হবে ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি। প্র্যাকটিস লাইফে আপনারা এটাই ভুল করেন, ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলার করেন না। তাহলে ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি আউটার টু ইনার, বিপিডি বাটনে চাপ দিয়ে মাপ দিলেই মেশিন আপনাকে বলে দিবে বাচ্চার জেস্টেশনাল এজ কত, ইডিটি কত, এভরিথিং। তাহলে আমি এখানে এই ভিউই দেখানোর চেষ্টা করেছি, দিস ইজ দ্য ফক্স সেরিব্রি। দেখেন এখানে এসে ফক্স সেরিব্রি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মাঝখানে একটা অ্যানিকোইক দাগের মতো দেখা যাচ্ছে। এই ঐতিহাসিক এরিয়াটার নাম থার্ড ভেন্ট্রিকল, যার দুই পাশে থ্যালামাস দেখা যাচ্ছে। তাহলে বনি আউটলাইন ওয়েল ডিফাইন্ড, আউটার টু ইনার আমরা মেজারমেন্ট করব। তাহলে আপনি যখনই বিপিডি বাটনে চাপ দিয়ে মাপযোগ করেছেন, মেশিন আপনাকে বাকি কথা বলে দিবে। মাথায় দুই একটা কোশ্চেন আসছে, দুই একটা কোশ্চেন আমরাও তৈরি করব। তার মধ্যে প্রথম কোশ্চেনটা সলভ করি, কেন আউটার টু ইনার মাপ দিব? কেন আউটার টু আউটার মাপ দিব না? এই পাশে তো প্যারাইটাল বোন দেখতে পাচ্ছি। আসলে আগেকার মেশিনগুলোতে আউটার টু আউটার আকারে সেট করা ছিল, বাট কিছু প্রবলেম হয়। কি প্রবলেম দেখেন, এটাও প্যারাইটাল বোন, এটাও প্যারাইটাল বোন, বাট দেখেন দুইটা প্যারাইটাল বোনের থিকনেস কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, আমরা না পড়েছিলাম বোনসের পিছন থেকে পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো আসে? এখানে এতগুলা বোনস, কই গেল শ্যাডো? এখানে আসছে কিছু, একদম আসছে না তা না। ঠেলায় পড়লে বোনসের পিছনে পোস্ট অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্টও পাওয়া যায়। দেখেন প্রেগন্যান্সিতে আপনি ফ্লুইড ইউজ করে দেখছেন, প্রচুর অ্যামনিওটিক ফ্লুইড ইউজ করে দেখছেন, সো এই কারণে দেখা যায় যে আমাদের প্রেগন্যান্সিতে পিছনের সাইড বা পোস্টেরিয়র সাইডের এরিয়াগুলোতে প্রচুর এনহ্যান্সমেন্ট হয়, এবং এই এনহ্যান্সমেন্টের কারণে বোনসের পিছনে শ্যাডো তো দূরে থাক, এনহ্যান্সমেন্ট তৈরি হয়ে বসে থাকে। তাহলে এই এনহ্যান্সমেন্টের জন্য দেখেন এই সাইডে যে প্যারাটাল বোনটা আছে, এটা থিকনেস কিন্তু কিছুটা বেশি আসছে। তাহলে আপনি যখন আউটার টু আউটার মাপছেন, তখন মেজারমেন্টটা ভুল হয়ে যাচ্ছে। এই কারণে এখনকার সব মেশিনে আউটার টু ইনার আকারে সেট করা আছে। বাট ইদানিংকালের যে হাই এন্ড মেশিনগুলো আসছে, এরা এখানেও এনহ্যান্সমেন্টটাকে সফটওয়্যার গঠিতভাবে কেটে ফেলতে পারে। এই কারণে আবার আউটার টু আউটার পদ্ধতি চালুর কথা আসছে, হয়তো এটা হতে আরো একটু সময় লাগবে। ওকে, তাহলে কেন আউটার টু ইনার মাপছি? পিছনে এনহ্যান্সমেন্ট থাকে তাই। ঠেলায় পড়লে এনহ্যান্সমেন্টও আসে, পুলিশের রিমান্ডে গেলে যেমন সব কথা বের হয়, এরকম। তাহলে আমরা এখানে আউটার টু ইনার মাপ দিব ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিপিডি বা বাইপ্যারাটাল ডায়ামিটার। এখন বিপিডি নিয়ে ছোট ছোট কিছু কথা। আমরা যত লেট প্রেগন্যান্সির দিকে যাব, বিপিডি তত ভুল আসবে, আমাদের মেজারমেন্টটা তত, ছবিটা তত নষ্ট হতে থাকবে। আমরা এখানে দুটো ছবি দেখিয়েছি, আউটার টু ইনার, আউটার টু ইনার, জাস্ট সুন্দর পিকচার, ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি।
এই ছবিটাতে একটু পরে আসছি। প্রথম কনফিউশন হলো আমি গোল করে বের করেছি বিপিডি, ওভাল কিভাবে করব? প্র্যাকটিস লাইফে দেখবেন বারবার গোল হয়ে বের হয়। মনে রাখবেন এটার জন্য আমরা প্রপটাকে রোটেট করে দিব। কোন দিকে রোটেট করব জানি না। আপনি একদিকে রোটেট করলে দেখবেন ছবি নষ্ট হয়ে গিয়েছে, আরেকদিকে রোটেট করলে দেখবেন সুন্দর ওভাল হয়ে গিয়েছে। তাহলে গোল থেকে ওভাল আসার জন্য ট্রান্সডিউসারটাকে একটু রোটেট করতে হবে, চাবির মতো ঘুরিয়ে দিলেই হবে। বিপিডির ক্ষেত্রে মনে রাখতে হবে ব্লাডার যদি ফিল থাকে হেডটা কম্প্রেসড হয়, বিপিডির মেজারমেন্ট ভুল আসে। বিপিডির ক্ষেত্রে মনে রাখতে হবে বাচ্চার নেক যেদিকে আছে বা স্পাইন যেদিকে আছে তার অপোজিট সাইডে বিপিডি ভালো পাওয়া যায়। ওই যে অঙ্কে কিছু সূত্র পড়তাম না, ওই রকম সূত্র মার্কা। সো মনে করেন বাচ্চার বডি আছে মায়ের ডান সাইডে, আপনি যদি ডান সাইড থেকে অ্যাপ্রোচ করেন সারা দিন খাটলেও বিপিডি আসবে না, আপনাকে মায়ের বাম সাইড থেকে স্ক্যান করতে হবে। সো এগুলো যেহেতু প্র্যাকটিক্যালি বোঝার জিনিস, তো আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। জাস্ট মনে রাখেন নেক থেকে দূরে গেলে বিপিডি ভালো পাওয়া যায়। ওকে, বিপিডি আমাদেরকে 26 সপ্তাহ আগ পর্যন্ত ভালোই রেজাল্ট দেয়, পরে আস্তে আস্তে খারাপ হতে থাকে। বিশেষ করে 36 সপ্তাহ পরে যখন পেলভিক ব্রিম ক্রস করে যায় তখন হেডটা কম্প্রেস হয়ে বিপিডির মেজারমেন্টটা একদমই এলোমেলো হয়ে আসে। কেন এরকম এলোমেলো হয় আমি এখানে একটা 29 সপ্তাহ আপনাকে দেখানোর চেষ্টা করেছি, খেয়াল করেন। এর কিন্তু আমরা বনি আউটলাইন ওয়েল ডিফাইন না, এদিকের বোনস অক্সিপিটাল বোনসের রিজিয়নটা বুঝতে পারছি না। কেন এটা অক্সিপিটাল বলছি, কেন এটা ফ্রন্টাল না, কেন এটা অক্সিপিটাল না, এটা আপনি স্ক্যান করতে গেলেই বুঝতে পারবেন। কোন দিকে সেরেবেলাম বের হয়ে আসে, স্পাইন বের হয়ে আসে, কোন দিকে চোখ বের হয়ে আসে, এগুলো দেখে অ্যান্ট্রোপোস্টার আপনি বুঝে ফেলেন। ওকে, সো এই প্রবলেমগুলো আমরা লেট প্রেগনেন্সিতে ফেস করি যে বিপিডি ভালো আসে না। সো এই কারণে আমরা লেট প্রেগনেন্সিতে 40 সপ্তাহ 38 সপ্তাহ এইসব সময় বিপিডি যে রেজাল্ট দেয় সেগুলোকে আমরা ভরসা করতে পারি না। আপনি দেখবেন 40 সপ্তাহে বিপিডি বলবে 34 সপ্তাহ 35 সপ্তাহ, কোনো মিলই নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা চলে আসি আমাদের লেট প্রেগনেন্সির পছন্দনীয় টুল ফিমোরাল লেন্থ। এখন আমরা কই ছিলাম? মাথায় ছিলাম, যাচ্ছি কোথায়? পাতে। তাহলে মাথা থেকে পা পর্যন্ত কিভাবে যাব? তাহলে একটা পথ তৈরি করেন, সেই পথের নাম হলো স্পাইন। স্পাইন একটা রেলগাড়ির লাইনের মতো স্ট্রাকচার, এটাকে আমরা রেলওয়ে সাইনও বলে থাকি। সো এই রেলগাড়ির লাইন ধরে ধরে আমরা নামতে থাকবো আস্তে আস্তে বডি ট্রেস করে। সো আমরা স্পাইন থেকে একদম মাথা থেকে ট্রেস করে করে রেলগাড়ি লাইন ধরে একদম পা পর্যন্ত যেতে থাকবো। পথে আমরা থোরাক অ্যাবডোমিনাল রিজিয়নগুলো দেখতে পাবো। আমরা হার্টকে, দেখতে পাবো হাইপোইকোজেনিক ডায়াফ্রামকে, যার দুই পাশে লাং এবং লিভার থাকবে। ডায়াফ্রাম কিন্তু জেস্টেশনাল পিরিয়ডে হাইপোইকোজেনিক হয়। এছাড়াও আমরা স্টমাক দেখতে পাবো, ইন্টেস্টিনাল লুপস টুপস হ্যানত্যান দেখতে পাবো, আমি রিয়েল টাইমে দেখাই। সো এখানটা আমরা হার্ট দেখার চেষ্টা করেছি। দিস ইজ দ্য ডায়াফ্রাম হাইপোইকোজেনিক লাইন আকারে। দিস ইজ এ স্টমাক, বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইড খায়, স্টমাক অ্যানিকোইক হয়। এদিকে ইন্টেস্টিনাল কিছু হিজিবিজি লুপসের পরে ইউরিনারি ব্লাডার। আমাদের গন্তব্য ইউরিনারি ব্লাডারে না, আমরা আরো সামনে আগাতে থাকবো। তাহলে আমরা ট্রেস করতে করতে আরো নিচে যখন নেমে চলে আসবো, ইউরিনারি ব্লাডার ক্রস করার সাথে সাথে আপনি দেখবেন থাই বের হয়ে আসে। সো এই থাইয়ের ভিতরেই আমরা মূলত ফিমার বোনসটাকে সুন্দর বের করে ফেলতে পারি। এখানে অনেক সময় কিছু ম্যানিপুলেশন প্রবের করতে হয়, নড়াচড়া করাতে হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চার পায়ের পজিশন উপর ভিত্তি করে একবারেই হয়তো ফিমারটা বের হয়ে চলে এসেছে। তাহলে আমরা ইউরিনারি ব্লাডার ক্রস করে গিয়ে দেন ফিমার বোনসটাকে থাইয়ের ভিতরে বের করে নিয়ে আসি। আমি ক্লাসের লাস্টে আরেকটা টেকনিকও দেখাবো আপনাকে। তাহলে এই ফিমার বোনসটাকে লম্বা করে বের করে নিয়ে এসে এই ফিমারের আউটার টু আউটার যদি আপনি একটা ডায়ামিটার টানেন, দ্যাট উইল বি ফিমোরাল লেন্থ। এখানে কোনো হাঙ্কি ফাঙ্কি নাই। সো আউটার টু আউটার জাস্ট মাপ দেন ফিমোরাল লেন্থ। আপনার মেশিনে এফএল একটা বাটন থাকবে, সো এই বাটনে ক্লিক করে জাস্ট আউটার টু আউটার ডায়ামিটার টানলেই মেশিন আপনাকে বলে দিবে বাচ্চার জেস্টেশনাল এজ কত, ইডিটি কত, এই চার্ট থেকে। সো এই চার্ট কারোরই মুখস্থ করার দরকার নাই, একান্তই সুইসাইড প্ল্যান না থাকলে, এর কারণ আপনার মেশিন এটা সেট করা আছে। সো আমি এখানে একটু জাস্ট খুব একটু র্যাপিড স্ক্যানে দেখানোর চেষ্টা করেছি যে একবারে মাথা থেকে টান দিয়ে আপনারা পা পর্যন্ত চলে আসতে পারেন, ফিমার বোনসটা বের হয়ে চলে আসে। ওকে, তাহলে ফিমোরাল লেন্থ নিয়ে ছোট ছোট কয়েকটা কথা। এক নাম্বার হলো যে আপনি যত পারেন ফিমার বোনসটাকে হরাইজন্টালি বের করার চেষ্টা করবেন। এটা যত ভার্টিক্যাল বা যত অবলিক হবে মেজারমেন্ট তত ছোট আসে। তাহলে কিভাবে আমরা এরকম হরাইজন্টাল করবো? আমি একটু উদাহরণ দেখাই আপনাকে। এখানে দুইটা ছবি দেখিয়েছি আপনাকে। আমি যদি আপনাকে প্রশ্ন করি কোনটা বেশি অ্যাকুরেট, আপনার কাছে দেখে কিন্তু এটাকেই বেশি পরিষ্কার মনে হচ্ছে, বাট আনফরচুনেটলি দিস ইজ দ্য মোস্ট অ্যাকুরেট। কেন? এই ছবিটাতে ফিমার বোনসটা একদম হরাইজন্টালি বের হয়েছে, এটাতে একটু অবলিক বা একটু ভার্টিক্যাল হয়েছে। বইতে বলা আছে 30 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল হইলে মাপ নেওয়া যাবে না। এত কঠিন করতে পারবো না। চেষ্টা করেন হরাইজন্টাল করার, না হলে ছেড়ে দেন, অত কাহিনী করে কি লাভ, আস্তে আস্তে শিখবো। সো তাহলে প্রশ্ন নেক্সট কি করতে যাচ্ছেন? আমি এরকম অবলিক বের করেছি, এরকম হরাইজন্টাল কিভাবে করবো? এটা খুব আহামরি কিছু না, আপনি জাস্ট একটু প্রপটাকে এরকম নাড়াচাড়া করলেই, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সাউন্ড পাঠালেই হয়ে যায়। সো এটা খুব আহামরি কিছু না, আপনারা পারেন। নেক্সট কথা হলো
ফিমার বোনসটাকে আমরা যখন বের করে নিয়ে আসি, আপনাদের বইগুলাতে লেখা থাকে ডায়াফাইসিস, এপিফাইসিস নিয়ে কিছু জগাখিচুড়ি কথা। এটা কখনো পড়তেও যাবেন না। সো আপনি জাস্ট আউটার টু আউটার মাপ দেন, দ্যাট উইল বি এনাফ। ওই কোন ডায়াফাইসিস, এপিফাইসিস খুঁজতে গেলে কত কঠিন করবেন পড়াশোনাকে। আচ্ছা, নেক্সট কথা হলো, এখানে আপনারা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেন, সো বিভিন্ন লোকের সাথে পরিচিত হবেন। সো এখানে কিছু প্রবলেম আপনারা ফেস করবেন। দেখেন 23 সপ্তাহ পরে আমরা ফিমারে একটা প্রজেক্টেড এরিয়া দেখতে পাই, যেটাকে আমরা বলি ফিমারের নেক অফ দ্য ফিমার, এই যে প্রজেক্টেড এরিয়া আকারে। সো যখনই ফিমারের নেকটা দেখা যায়, সনোলজিস্টরা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ আপনাকে শিখাবে যে না, নেক টেক এইসব কোনো মেজারমেন্টস আনবেন না। তাদের থিওরি কি? তাদের থিওরি হলো জাস্ট আপনি ফিমারের আপার এন্ড টু লোয়ার এন্ড একটা লাইন টেনে ফেলবেন, দ্যাট উইল বি ফিমোরাল লেন্থ। কোনো আলাদা এইসব এই প্রজেক্টেড এরিয়াকে মাপে আনবেন না। দ্বিতীয় আরেক গ্রুপের সাথে দেখা হবে যারা আপনাকে শিখাবে যে জি না, প্রজেক্টেড এরিয়া তো ফিমারেরই পার্ট, তাকেও মেজারমেন্টটা আনতে হবে। তাদের থিওরি কি? তাদের থিওরি হলো যে কোনো প্রজেক্টেড এরিয়া আপনাকে মিড টু মিড কানেক্ট করতে হবে। অর্থাৎ আপনি আপার এন্ডে নেকের মিড পোর্শন আউটার মার্জিন, লোয়ার এন্ডে আবার মিড পোর্শন আউটার মার্জিন একটা লাইন টেনে যোগ করে দেন, মিড টু মিড কানেক্ট করেন। দিস ইজ অ্যাকচুয়ালি ফিমোরাল লেন্থ। তাহলে আপনি কোনটা করবেন? আপনি কি আউটার টু আউটার মাপ দিবেন, আপার এন্ড টু লোয়ার এন্ড মাপ দিবেন, নাকি আপনি মিড টু মিড পদ্ধতি ফলো করবেন? এটা আপনার ওন চয়েস। আপনি করে দেখেন, দুইটার পক্ষেই শত শত যুক্তি আছে। আপনি করে দেখেন কোনটা আপনার ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা ফলো করবেন। প্র্যাকটিস লাইফে আমরা দেখি যে আপনি যদি এই মিড টু মিড কানেক্ট পদ্ধতিটা ফলো করেন, এই লাইনটা কেমন জানি বাঁকা হয়ে যায়, দেখেন ফিমারের বাইরে দিয়ে চলে আসে। বাট কেন জানি আমরা দেখি যে এই মিড টু মিড কানেক্ট পদ্ধতিতে আমাদের রেজাল্টটা একটু বেশি অ্যাকুরেট হয়। এই কারণে আমরা অনেকেই এই মিড টু মিড কানেক্ট পদ্ধতিটা ফলো করি। বাট আমি বারবার বলছি, আপনি করে দেখেন আপনার কাছে কোনটা বেশি অ্যাকুরেট মনে হয়, আপনি সেটাই ফলো করেন। অন্যের থিওরি ফলো করার দরকার নাই। ওকে, তাহলে ফিমার নিয়ে অনেক কথা হলো। মনে রাখবেন, লেট প্রেগন্যান্সিতে রোগী ডেলিভারি পেইন নিয়ে চলে এসেছে, ফিমার আপনাকে ভালো গাইড করবে। সো এই জন্য ফিমার বের করতেই হবে। বিপিডি যার ভালো আসার তার এমনিই ভালো আসবে, যার ভালো আসার না সারাদিন খাটলেও ভালো আসে না। বাট ফিমার ভালো বের করতে হবে। এই জন্য আপনারা প্র্যাকটিক্যাল রুমগুলোতে আমরা দেখি যে জেন্ডার ডিটারমিনেশন নিয়ে খুব হাউকাউ করেন, ওইখানে টাইম ওয়েস্ট করেন। মনে রাখবেন, জেন্ডার ডিটারমিনেশন ততক্ষণ পর্যন্ত আপনার হাতে আসবে না যতক্ষণ পর্যন্ত ফিমার হাতে না আসে। সো প্রেগনেন্সিতে যদি কোনো চোরা টেকনিক শিখতে চান, যেটা দ্বারা আপনি খুব দ্রুত প্রেগনেন্সিটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন, দ্যাট উইল বি ফিমোরাল লেন্থ। ফিমোরাল পিছনে বেশি টাইম ওয়েস্ট করেন। ওকে, সো আমরা এখানে একটা ছবি দেখানোর চেষ্টা করেছি, সামারি করি। সো আমরা বিপিডি মেপেছি, এফএল মেপেছি। বিপিডি বলছে 21 সপ্তাহ 5 দিন, এফএল বলছে আমাদের 22 সপ্তাহ 4 দিন। তাহলে রিপোর্ট কি করব? চলেন একটু সামনে আগাই। এখানে আমি আরেকটা বিপিডি মেপেছি। দেখেন এটা যে কোন জাতের বিপিডি হয়েছে, ফক্স সেরিব্রির ক বুঝতে পারছি না, একটু থ্যালামাস দেখতে পেয়েছি, আউটার টু ইনার মাপ দিয়ে দিয়েছি। এটা যে আউটার টু ইনার সেটাও কিন্তু বুঝতে পারছি না। তার মানে বোঝাই যাচ্ছে আমি এখানে গোজামিল মেরেছি। তাহলে এটা 39+ উইকস এর প্রেগন্যান্সি, এই সময় গোজামিল দিয়ে আমরা বিপিডির মাপ দিয়ে থাকি। তাহলে এটা পছন্দনীয় কথা হলো না। বাট দেখেন ফিমোরাল লেন্থ কি সুন্দর দেখা যাচ্ছে। এই কারণে লেট প্রেগন্যান্সিতে ফিমার কি আমরা বেশি পছন্দ করে থাকি। আমি আরেকটা ছবি দেখাই। ৩টা ছবি কিন্তু সেম মেশিনে তোলা। এই মেশিনে দেখেন এই পেশেন্টের 36 সপ্তাহ প্রেগন্যান্সি, বিপিডির ভিউ বের করেছি। হেডের ভিতরে কিছুই বোঝা যায় না, কুয়াশাচ্ছন্ন, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমাকে যদি আপনি মাপ দিতে বলেন, এই মেজারমেন্টের উপরে ভরসা করার উপায় নাই। কিন্তু দেখেন ফিমোরাল লেন্থ কিন্তু স্টিল অনেক সুন্দর। সো আমি বোঝাতে চাচ্ছি ফিমারকে একটু বেশি ভালোবাসা দিয়েন। তাহলে চলেন এবার একটু রিপোর্টিং স্টাইল শিখি। বিপিডি মেপেছেন, এফএল মেপেছেন। বিপিডি বলছে 26 সপ্তাহ 4 দিন, এফএল বলছে 26 সপ্তাহ 2 দিন। আপনি রিপোর্ট কিভাবে করবেন? তাহলে দুইটার মধ্যে যদি লেস দ্যান 1 উইক ডিফারেন্স থাকে, তাহলে আমরা মূলত গড় করে রেজাল্ট ছাড়ার চেষ্টা করে থাকি। তাহলে গড় করেন 26 সপ্তাহ 4 আর 26 সপ্তাহ 2, তাহলে 26 সপ্তাহ 3 দিনের প্রেগন্যান্সি। অথবা আপনি চাইলে রেশিও করেও দিতে পারেন রিপোর্টে, 26 থেকে 27 সপ্তাহ প্রেগন্যান্সি। অথবা আপনি চাইলে 26+ উইকস প্রেগন্যান্সি এভাবেও লিখতে পারেন। এটা আসলে মূলত ডিপেন্ড করবে আপনি যে সেন্টারে কাজ করছেন সেই সেন্টারের টেকনিক কি তার উপরে। সো সেই সেন্টার যেভাবে ফলো করে আপনি সেভাবেই লিখতে পারেন। আর আপনি নিজেই যদি সেন্টার হন, আপনার যেটা পছন্দ সেভাবে লেখেন। ব্যক্তিগতভাবে আমি 26 থেকে 27 এই স্টাইল বা এই ফরম্যাটটা পছন্দ করে থাকি। কারণ সিআরএল ছাড়া কোনো জেস্টেশনাল এজই 100% অ্যাকুরেট না। সো এ কারণে আমরা এখানে একদম এক্সাক্ট ডে বলতে আমার একটু বিবেকে বাধে। সো আমি এর জন্য 26 থেকে 27 এই ফরম্যাটটা ইউজ করি। বাট এটা আপনার চয়েস। চলে আসেন বিপিডি এফএল এর ভিতরে মোর দেন 1 উইক ডিফারেন্স। বিপিডি বলছে 26 সপ্তাহ 4, এফএল বলছে 25 সপ্তাহ 2 দিন। তাহলে মোর দেন 1 উইক যদি ডিফারেন্স হয়, তাহলে আপনি কিভাবে রিপোর্ট ছাড়বেন? তাহলে আপনি কোন ছবিটা ভালো তুলেছেন? যদি বিপিডি ভালো তুলেন, বিপিডি অনুযায়ী রিপোর্ট ছাড়েন। এফএল ভালো তুললে এফএল অনুযায়ী রিপোর্ট ছাড়েন। আপনি ২ টাই ভালো তুলেছেন। তাহলে এবার কি করবেন? তাহলে অসুবিধা নাই, আপনি গড় করে রেজাল্ট ছাড়েন।
তাহলে আমরা এই সময় দেখব যদি কোনো একটা ছবি ভালো তুলে থাকি সেটা অনুযায়ী রিপোর্ট, যদি আমরা দেখি দুইটাই ভালো তুলেছি তাহলে আমরা মোটামুটি গড় করে রেজাল্টটা ছেড়ে দিব, কোনো অসুবিধা নাই। তাহলে এই গড় করার টেকনিকটা আমরা আসলে কতদিন পর্যন্ত ফলো করতে পারি? মূলত আমরা এই গড় করার টেকনিকটা যদি বিপিডিএফএল এর ভিতর লেস দ্যান 2 উইকস ডিফারেন্স থাকে তাহলে আমরা ফলো করতে পারি। তাহলে চলেন বিপিডিএফএল এর ভিতরে মোর দ্যান 2 উইকস ডিফারেন্স বাঁধাই। বিপিডি বলছে 26 সপ্তাহ 4, এফএল বলছে আমার 23 সপ্তাহ 2 দিন। মোর দ্যান 2 উইকস ডিফারেন্স, তাহলে কি করবেন? তাহলে আমি এখানে মোর দ্যান 3 উইকস বানালাম আপনার জন্য। তাহলে এখন কি আপনি গড় করে রেজাল্ট ছাড়বেন? জি না, পসিবল না। আপনাকে তো একটা ইডিটি লিখতে হবে, এটাই হলো ঝামেলা। তাহলে কি আপনি সবচেয়ে ভালোটা দিয়ে ছবি টানবেন? নো, আপনি সেটাও করতে পারবেন না, কারণ অনেক বেশি ডিফারেন্স আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার কাজ হবে আপনি আবার মেজারমেন্ট গুলা নেন, আবার বিপিডি বের করেন, আবার এফএল বের করেন, দেখেন লেস দেন 2 উইকস এ আনা যায় কিনা। আসবে না, আসার মতো না। তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে তাহলে আমরা একটা প্রবলেম ফেস করছি এখন। তাহলে আপনি জানেন যে ২ জন লোকের ভিতরে যখন ঝগড়া লাগে সবসময় আমরা একজন তৃতীয় পক্ষকে ডাক দিই যে এসে মীমাংসা করে দেয়। সো এখনো যখন বিপিডিএফএল এ কোনো সমাধান করতে পারছি না, আমরা একজন তৃতীয় পক্ষকে ডাক দিব যার নাম হলো এসি। যে এসে আমাদেরকে বলে দিবে যে হয় আপনি বিপিডি অনুযায়ী রিপোর্ট ছাড়েন অথবা এফএল অনুযায়ী রিপোর্ট ছাড়েন। মনে রাখবেন এসি থেকে যে জেস্টেশনাল এজ বের হয় এটা কখনো জীবনেও গুরুত্ব দিয়ে তাকিয়ে দেখবেন না। বাট যদি আপনি দেখেন যে বিপিডি এফএল এর মধ্যে কোনো গরমিল লেগেছে তখন আপনি এসি কে গুরুত্ব দিবেন। কেন কথাটা বললাম এটা প্র্যাকটিস লাইফে বুঝতে পারবেন। বিপিডিএফএল মিলে যায়, এসি মিলে না। আমার বাচ্চার ক্ষেত্রে বিপিডিএফএল ছিল 40 প্লাস উইকস, এসি পড়েছিল 36 সপ্তাহে। এসি মিলার মতো জিনিস না, সো ওর পিছনে টাইম ওয়েস্ট করেন না। বাট যখনই দেখবেন বিপিডিএফএল এর গরমিল, এসি কারো না কারোর সাথে মিলে যাবে। তাহলে যার সাথে মিলবে তার অনুযায়ী আমরা রিপোর্ট ছাড়বো। তাহলে চলে আসেন এসি বা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বের করার জন্য আমরা বাচ্চার অ্যাবডোমেনের একটা ক্রস সেকশন বা এক্সিয়াল সেকশন বা ক্রস সেকশন বের করার চেষ্টা করি, স্ক্যানিং টেকনিক প্র্যাকটিক্যালি দেখব। সো আমরা এখানে অ্যাবডোমেনটাকে গোল করে বের করে নিয়ে আসি, এবার আবার ওভাল হলে কিন্তু চলবে না। তাহলে গোল করে অ্যাবডোমেনটাকে বের করে নিয়ে এসে আপনার মেশিনের এসি বাটনে ক্লিক করেন করে আচ্ছা গোল করে বের করে নিয়ে এসে এখানে কয়েকটা স্ট্রাকচার আপনাকে খুঁজতে হবে। এক নাম্বার হলো আপনি একটা হাইপারিকোজেনিক স্পাইন দেখতে পাবেন যার পিছন থেকে পোস্টো অ্যাকুস্টিক শ্যাডো নেমে চলে আসবে। স্পাইনের কাছাকাছি আপনি একটা অ্যানিকোইক সিস্টিক স্ট্রাকচার দেখতে পাবেন, দ্যাট স্ট্রাকচার ইজ আ স্টমাক বা চ্যামলিটিক ফ্লুইড খায়, সো স্টমাক অ্যানিকোইক হবে। আপনি নিজের কথা চিন্তা করেন, আপনার এক পাশে যদি স্টমাক থাকে আর আপনি যদি মানুষ হন তাহলে অপোজিট সাইডে আপনার লিভার আছে, তাহলে আপনি অপোজিট সাইডে লিভার ভিজুয়ালাইজ করতে পারবেন। কিভাবে চিনবো লিভার? ওই যে পড়েছিলাম লিভারের ভিতরে কি সব হাইপারিকোজেনিক ওয়ালের পোর্টাল ভেইন, নন রিফ্লেক্টিভ ওয়ালের হেপাটিক ভেইন থাকে। সো এই পোর্টাল হেপাটিক ভেইনস গুলো দেখে আমরা চিনবো এটা একটা লিভার। তাহলে কি কি জিনিস চিনলাম? গোল করে অ্যাবডোমেন বের করেছি, হাইপারিকোজেনিক স্পাইন কাস্টিং শ্যাডো, পরের ছবিতে আরো স্পাইনের শ্যাডো সুন্দর দেখাবো, কাছেই অ্যানিকোইক স্টমাক, অপোজিট সাইডে লিভার। তাহলে এই ছবি যখন আপনি বের করেছেন এখন আপনি এখান থেকে এসি মাপবেন। কিভাবে মাপবেন? আপনার মেশিনে এসি একটা বাটন থাকবে, এই বাটনে ক্লিক করে আপনি বাচ্চার স্কিনের আউটার টু আউটার একটা সার্কেল ড্র করে ফেলবেন। তাহলে দুইটা সমস্যা হইলো। এক নাম্বার হলো আবার স্কিন কোত্থেকে এর মধ্যে আনলেন? মনে রাখবেন আপনি আমি যতই ফর্সা যতই কালো হই না কেন আমাদের সবার স্কিন আলট্রাসোনোগ্রামে হাইপারিকোজেনিক হয়। তাহলে আপনি অ্যাবডোমেনের চারপাশে যে চিকন হাইপারিকোজেনিক লাইনটা দেখতে পাচ্ছেন, দিস ইজ অ্যাকচুয়ালি স্কিন অফ দা বেবি। তাহলে আপনি এই স্কিনের আউটার টু আউটার একটা ডায়ামিটার টানবেন। তাহলে দ্বিতীয় প্রবলেম কি? সার্কেল ড্র। এতদিন পর্যন্ত তো লম্বা লম্বা লাইন টেনেছি, গোল আবার কিভাবে আঁকবো? তাহলে এইটা ড্রয়িং টেকনিক এক এক মেশিনে এক এক রকম, আপনার মেশিনে কিরকম এটা চেক করে নেবেন। আমাদের সিমুডেরই এক একটা মেশিন এক এক রকম, সো আপনি দুই একটা মেশিনে দেখলেই বুঝতে পারবেন, কমন পড়ে যাবে। খুব আহামরি কিছু না, আপনি জাস্ট এসি বাটনে চাপ দিলে আপনাকে মেশিন প্রথমে অ্যান্ট্রোপোস্টালি অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ দেয়, দেন ট্রান্সভার্সলি অ্যাডজাস্ট করার সুযোগ দেয়। দেখলেই একবার বুঝতে পারবেন সুন্দর সার্কেল হয়ে যায়। তাহলে আপনি যখনই এই সার্কেলটা আউটার আউটার ড্র করে দিলেন, মেশিন আপনাকে বলে দিবে এই যে একটা বৃত্ত আঁকলেন এই বৃত্তের পরিধি কত? পরিধির ইংলিশে সার্কামফারেন্স। তাহলে মেশিন বলে দিবে এই অ্যাবডোমিনাল পরিধি বা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স কত সেন্টিমিটার বা মিলিমিটার, সে অনুযায়ী জেস্টেশনাল এজ কত, পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ মেশিন আমাদেরকে জানিয়ে দেয়, সেটা হলো বাচ্চার ওয়েট কত। তাহলে ওয়েট বের করার টেকনিক হলো আপনাকে বিপিডিএফএল এর পরে এসি মেজার করতে হবে। তাহলে এসির জন্য আমরা স্পাইন কাস্টিং শ্যাডো, স্পাইনের আপনাদের রেসিডেন্সির সামনে পরীক্ষা আছে, আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসে স্পাইনে কয়টা অসিফিকেশন সেন্টার থাকে, দেখেন একটা দুইটা পোস্টেরিয়র আর একটা অ্যান্টেরিয়র। তাহলে একটা অ্যান্টেরিয়র দুইটা পোস্টেরিয়র অসিফিকেশন সেন্টার থাকে যেটা 16 সপ্তাহে অ্যাপিয়ার করে। ভাইবেন না এটা এমব্রায়োলজি পড়তে গিয়ে মুখস্থ করেছি, আল্ট্রাসাউন্ড করতে এসে ঠেলায় পরে এই জিনিস শিখতে হয়েছে।
তাহলে স্পাইনের কাছে অ্যানিকোইক স্টমাক, অপোজিট সাইডে লিভার। আপনি এসির ভিউ থেকে প্রপটাকে একটু টিল্টিং করলে দেখা যায় যে নিচের দিকে গেলে ফিমার বের হতে শুরু করে, আবার উপরের দিকে গেলে হার্টও বের হতে শুরু করে। সো আমরা একটু পরে ওইটা দেখবো যে কিভাবে আমরা একটা ভিউ থেকে আরেকটা ভিউতে যেতে পারি। চলে আসেন, এখানে আমি আরেকটা অ্যাবডোমিনাল ভিউ বের করেছি একটু জুম করে। সো স্পাইন কাস্টিং শ্যাডো, স্পাইনের কাছাকাছি অ্যানিকোইক স্টমাক, অপোজিট সাইডে আমরা লিভার দেখতে পাচ্ছি। আপনাদের বইগুলোতে বলা আছে যে আম্বেলিকাল কর্ড ঢুকে যে আম্বেলিকাল ভেইন পোর্টাল ভেইনের সাথে মিলে যাচ্ছে এরকম একটা ছবি দিতে হবে। এত কঠিন করলে প্র্যাকটিস লাইফ সম্ভব না। স্পাইন, স্টমাক, লিভার, কাজ শেষ। আমি যদি আরো কঠিন করে আপনাকে শেখাতে চাই তাহলে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি আপনারা ক্রস সেকশনাল অ্যানাটমি পড়েন, অ্যাকচুয়ালি এসির ভিউটা হলো যে এই ভিউতে আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ড দেখা যেতে হবে। স্টমাকই চিনি না, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে এই সব কঠিন করলে আসলে প্র্যাকটিস লাইফ সম্ভব না। সো স্পাইন, স্টমাক, লিভারে সীমাবদ্ধ থাকে। এখানে বারবার যে একটা হাইপোইকোজেনিক এরিয়াটা আসছে, দিস ইজ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কত কি যে সামনে শিখবেন ঠিক নাই। সো এখানেও আমরা ছবিতে চলে আসি, তাহলে গোল করে অ্যাবডোমেন বের করে আউটার টু আউটার মাপ দিব। খেয়াল রাখবো স্পাইন থেকে শ্যাডো আসবে, অপোজিট স্পাইনের কাছাকাছি স্টমাক দেখতে পাবো, অপোজিট সাইডে লিভার। দেখেন এই যে লিভারের ভিতর গল ব্লাডার দেখা যাচ্ছে। আবার এখানটা এই যে হাইপোইকোজেনিক এরিয়া, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড অফ দ্য ফিটাস। অনেক কিছু সামনে আছে শেখার, সো টেনশন করবেন না। এখানে যে ছোট ছোট ফোটা ফোটা যা দেখা যাচ্ছে এইগুলাও আস্তে আস্তে আপনি শিখে ফেলতে পারবেন। সো এই কারণে প্রথম ক্লাসের মতো প্র্যাকটিস লাইফ এত কঠিন হবে না। ওকে, তাহলে আমরা জাস্ট অ্যাবডোমেন গোল করে বের করে আউটার টু আউটার। খেয়াল রাখবেন ছবিতে যেন হার্ট না থাকে, ছবিতে যেন ইউরিনারি ব্লাডার না থাকে। বইতে বলা আছে কিডনিও যেন না থাকে, বাট আমি এটা এখনই প্রথমেই আপনাদেরকে বলার সাহস পাচ্ছি না। আপনারা নেক্সট একটা প্রশ্ন করে বসেন, আচ্ছা এই গোল করে সার্কেল না ড্র করে একটু লম্বা লম্বা লাইন টেনে মাপ দেওয়া যায় না? জি অবশ্যই যায়। সো যে কোনো সার্কামফারেন্স বের করার টেকনিক হলো আপনি যদি অ্যান্ট্রোপোস্ট এবং ট্রান্সভার্স ডায়ামিটার টানেন, দুইটাকে যোগ করে যদি 1.57 দ্বারা গুণ করেন তাহলে সেটার সার্কামফারেন্সটা চলে আসে। বাট আপনি মাপলেন, মেপে মনে করেন 300 মিলিমিটার পেলেন, এটিতে কি করবেন? আপনি এখান থেকে ওয়েট কেমনে বাইর করবেন? তাহলে ওয়েট বের করার জন্য তাহলে আমি একটু সূত্র দেখাই ওয়েট কিভাবে মেশিন বের করে। ছোটবেলায় লগের অঙ্ক করতাম, সেই অঙ্কের ভয়েই এই মেডিকেল লাইনে আমার আসা। সেই লগের অঙ্ক করে আপনাকে বের করতে হবে ওয়েট। তাহলে আপনি কি চেম্বারে বসে বসে লগের অঙ্ক করবেন? প্রশ্নই আসে না। সো আপনার মেশিনে প্রিসেট করা আছে, সেখান থেকে আপনি এসি মাপলেই ওয়েট বের হয়ে আসবে। আমি কেন আপনাকে এই সূত্র দেখাচ্ছি? কারণ আছে। এক নাম্বার হলো, দেখেন আপনাদের কাছে ইমার্জেন্সিতে পেশেন্ট আসে 40 সপ্তাহে। ক্লিনিশিয়ান বলে তাড়াতাড়ি খালি ওয়েটটা দেখো, এটা ডেলিভারি করব কিনা বলো। আপনারা হুড়মুড় করে প্রথমেই এসির মাপ দেন, মাপ দেওয়ার পরে লাগে খটকা। মেশিন দেখায় কখনো 10 কেজি, কখনো দেখায় 200 গ্রাম, এরকম উদ্ভট সব রেজাল্ট দেয়। ঘটনাটা কি? ঘটনাটা হলো দেখেন, আমাদের মেশিন এই ওয়েট বের করার জন্য এই সূত্রে বিপিডিএফএল এর মাপ বসায়। সো আপনি যদি বিপিডিএফএল বের না করে প্রথমেই এসি বের করে বসে থাকেন, তাহলে বিপিডিএফএল শূন্য বসিয়ে অঙ্ক করবে, সো বিচিত্র সব রেজাল্ট আসবে। তাহলে এই কাজ করা যাবে না, আগে বিপিডিএফএল মাপেন, তারপরে এসি মাপেন, সুন্দর ওয়েট আসবে। তাহলে এখান থেকে আপনারা যদি একটু চালাক হন, একটা প্রশ্ন করতে পারেন যে আচ্ছা লেট প্রেগন্যান্সিতে না বলেছিলেন যে বিপিডির মেজারমেন্টটা ভুল আসে, তাহলে আমি যদি এখানে বিপিডির মাপ বসাই তাহলে ওয়েটটা ভুল আসবে না? অবশ্যই ভুল আসবে। 40 সপ্তাহ কখনো ওয়েট দেখার টাইম না। আপনি পেশেন্টের ওয়েট দেখবেন 30 সপ্তাহ, 32 সপ্তাহ, আইইউজিআর আছে কিনা ওগুলো ওই সময় এক্সক্লুড করবে। 40 সপ্তাহে আপনি ওয়েট 2 কেজি হোক আর 3 কেজি হোক, এটা দিয়ে কি করবেন? সো এই কারণে 40 সপ্তাহ ওয়েট দেখার আইডিয়াল টাইম না। সো এখানে প্রায় 400 গ্রাম কম বেশি কিন্তু হতে পারে। এখন তাহলে আপনি কেন ওয়েট দেখছেন? আপনার মেজাজ খেপে গেল যে এই তাহলে আমি ওয়েট হুদাই কেন এতদিন ধরে দেখেছি? কারণ আমাদের পেশেন্ট তো আসেই প্রথমবার 40 সপ্তাহে। সো আপনি না দেখে করবেনটা কি? সো পেশেন্ট তো 32 সপ্তাহে আসে নাই, সে জীবনে প্রথমই ভিজিট করে 42 সপ্তাহে এসে। সে কারণে না চাইলেও আমাদের দেশে দেখতে হয়। বাইরের কান্ট্রির স্টাইল এখানে ফলো করে লাভ নাই। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন আপনি করতে পারেন যে আচ্ছা বিপিডি বাদ দিয়ে কি ওয়েটটা মাপা যায় না? অবশ্যই যায়। আপনি আপনার নিজের মাথাটা কেটে বডির ওয়েট মাপেন, যেরকম ঠিক আসবে এরকম। তাহলে মাথা বাদ দিলে আপনি ওয়েট তো কম আসবেই। তারপরও সূত্র আছে, লাস্টের সূত্রটা দেখেন যেখানে আমরা বিপিডি বাদ দিয়ে ওয়েট মেপেছি, বাট খুব বেশি একটা অ্যাকুরেট আসে না। ওকে, তাহলে আমাদের বুঝতে হবে যে যত লেটে যাব সবকিছুই ভুল আসা শুরু করবে। এনিওয়ে, এই যে আপনি ওয়েট মাপলেন, আপনার মেশিন আপনাকে ওয়েটটা জানালো। এখন এখান থেকে আপনারা ওয়েটের কিছু পার্সেন্টাইলের চার্ট থাকে, যেমন আমি ডান সাইড একটা দেখেছি, যারা গাইনিঅপসে ক্যারিয়ার করছেন, যারা যারা পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করছেন, আপনাদের এফসিপিএস ফাইনাল পার্টে এগুলো কিন্তু ওসপিতে আসে। সো এই চার্ট থেকে আমাদের ক্লিনিশিয়ানরা হিসাব করেন যে বাচ্চার ওয়েট কম আছে না বেশি আছে। 10 পার্সেন্টাইলের কম থাকলে আইইউজিআর, 90 পার্সেন্টাইলের বেশি থাকলে এজ ওয়াইজ ওনারা ম্যাক্রোসোমিয়া বলে থাকেন। আমরা এইসব পার্সেন্টাইলের হিজিবিজি ব্যাপার স্যাপার বুঝি না।
আমরা সোনোলজিস্টরা আমাদের একটা চোরা সূত্র আছে যেটা আমরা অ্যাপ্লাই করে থাকি। সেটা কি? আমরা জানি 30 উইকস একটা বাচ্চার ওয়েট হবে 1 কেজি, 34 উইকস একটা বাচ্চার ওয়েট হবে 2 কেজি, 40 উইকস একটা বাচ্চার ওয়েট হবে 3 কেজি। প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস মাইনাস 500 গ্রাম। এই হলো সোনোলজিস্টদের চোরা সূত্র। যে 30 সপ্তাহ 1 কেজি হয়েছে, ফাইন, ভালো আছে। 34 2 কেজি, এক্সেলেন্ট। 40 সপ্তাহ 3 কেজি, মাশাআল্লাহ। তাহলে এই হলো আমাদের কথা। এখন আপনি যদি আরো কমপ্লেক্স করতে চান তাহলে এই বসে বসে পার্সেন্টাইলের সূত্র মনে রাখেন। গাইনি অপসে যারা ক্যারিয়ার করছেন, বেস্ট অফ লাক। তাহলে এইবার আসেন ইম্পর্টেন্ট একটা কথায়। আপনারা অনেক সময় এই হিসাব করে দেখেন যে ওয়েট কম আসছে, আপনার রিপোর্টে লিখে দেন আইইউজিআর। কখনো ট্রেডিশনাল আল্ট্রাসাউন্ড রিপোর্টে আইইউজিআর লিখবেন না। মনে রাখবেন আইইউজিআর আমরা ডায়াগনোসিস করি বাচ্চার মিডল সেরেব্রাল আর্টারি এবং আম্বিলিকাল আর্টারি কালার ডপলারের রেশিও করে। সো এটা ট্রেডিশনাল আল্ট্রাসাউন্ড রিপোর্টের ডায়াগনোসিস না। আপনি জানেন না এই রোগীর 14 গোষ্ঠী পিগমি কিনা, সবাই বাট্টু, তাহলে হইতেই পারে ওয়েট কম। বাট দিস ইজ স্মল ফর জেস্টেশনাল এজ, নট আইইউজিআর। সো এই কারণে আপনাকে কালার ডপলার ছাড়া এটা বলা সম্ভব না। তাহলে আপনি রিপোর্ট কি করবেন? আপনি রিপোর্ট লেখেন নর্মাল একটা ফরম্যাট, যেটা এত উইকস অফ সিঙ্গেল লাইভ ইন্টারভিউ প্রেগনেন্সি, যেভাবে খুশি লেখেন ফরম্যাট। দেন 2 নম্বর পয়েন্টে বাচ্চার ওয়েটটা হাইলাইট করেন, উল্লেখ করেন। দেন আপনি অ্যাডভাইস দেন অবস্ট্রেটিক ডপলার টু এক্সক্লুড আইইউজিআর। আপনি অ্যাডভাইসটা দিতে পারছেন কিনা এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবস্ট্রেটিক ডপলার অ্যাডভাইস করব। আমরা নেক্সট ক্লাসে আইইউজিআর এর কিছু ফাইন্ডিংস পড়বো। চলে আসেন হেড সার্কামফারেন্স। হেড সার্কামফারেন্স সবার মাপার প্রয়োজন পড়বে না। আমি একটু আগে না বললাম লেট প্রেগনেন্সিতে বিপিডির মাপটা ছোট আসে। আচ্ছা, আমি যদি আপনাকে নিচে ফেলে ইচ্ছা মতো মাথার এখানটা ভর্তা করি, তাহলে এই দিকটা চাপা দিলে আপনার বাইপ্যাটাল ডায়ামিটার ছোট হয়ে আসছে ঠিকই, কিন্তু এইদিকে কিন্তু অক্সিপিটো ফ্রন্টাল ডায়ামিটারটা আবার বড় হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি সার্কামফারেন্স কিন্তু ঠিকই থাকছে। এই কারণে লেট প্রেগনেন্সিতে দেখা যায় যে হেড সার্কামফারেন্স যদি আপনি মাপতে পারেন, এটা আপনাকে একটু অ্যাকুরেট হেডের মাপ দিতে পারে এবং ওয়েটটাকে অ্যাকুরেট করে থাকে। বাট আমি সেই দিকে যেতে চাই না। আপনি পেরিফেরিতে কাজ করতে গেলে অনেক মেশিনে দেখবেন বিপিডি, এফএল, এসি মাপার পরও ওয়েট আসে না। সেই সব মেশিনে হেড সার্কামফারেন্স অনুযায়ী ওয়েটের সূত্র অ্যাডজাস্ট করা থাকে। তাহলে যারা এরকম মেশিন পাবেন তাদের ক্ষেত্রে হেড সার্কামফারেন্স মাপতে হবে, আদারওয়াইজ মাপার দরকার পড়বে না। তাহলে আমরা একটা হেডটাকে যে বিপিডির ভিউ বের করেছিলাম, জাস্ট এই বিপিডির ভিউতেই যদি আপনি আউটার টু আউটার একটা, এবার কিন্তু আউটার টু আউটার, যদি একটা ওভাল শেপের সার্কেল ড্র করে ফেলেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হেড সার্কামফারেন্স। তাহলে আলাদা কিছুই না, জাস্ট আউটার টু আউটার বিপিডি ভিউতে একটা সার্কামফারেন্স মাপা। তাহলে মেশিন আপনাকে চার্ট থেকে বলে দিবে জেস্টেশনাল এজ ইডিটি কত, বাট আমরা মূলত ওয়েটটাকে আরেকটু অ্যাকুরেট করার জন্য এটা মাপছি। তাহলে আমি এখানে বিপিডির ভিউগুলো থেকেই জাস্ট আউটার টু আউটার একটা ওভাল শেপের সার্কেল ড্র করে দিলে মেশিন আমাকে বাকি কথা বলে দিচ্ছে। যারা আমরা অ্যানোমালি স্ক্যান করি এদের রুটিনলি হেড সার্কামফারেন্স মাপতে হয়, বাট ইউজুয়াল ট্রেডিশনাল আপনারা যারা নর্মাল প্রেগনেন্সি প্রোফাইল করবেন এদের জন্য খুব একটা লাগবে না। ওকে, তাহলে এবার আমি একটু পুরোটা সামারাইজ করব। দেখেন, আপনি অনেক অনেক কিছু শিখলেন, বাট এই শিখাটাকে একটা কোরিলেশন করতে হবে। সো আপনার টার্গেট থাকবে যে আপনি মাথা থেকে কিভাবে পাতে চলে যেতে পারেন, সবগুলা ভিউ একবারে আনতে পারেন প্রপটাকে না উঠিয়ে। এই জিনিসগুলো আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, সেটাই আমি একটু এখানে দেখানোর চেষ্টা করব। সো আমি এখানে হেডের ভিউ বের করেছি, ট্রান্সভার্সলি প্রপ ধরে আমার বিপিডির ভিউ চলে আসছে সেফালিক প্রেজেন্টেশনে। দেন আমি প্রপটাকে রোটেট করে আমি আস্তে আস্তে স্পাইন ধরে ধরে সামনে আগানোর চেষ্টা করব। সো স্পাইন ধরে ধরে আগাতে গিয়ে পথে আমরা হার্ট, স্টমাক সব ভিউ দেখতে পাচ্ছি। এসে ইউরিনারি ব্লাডার, ছবিটাকে ফ্রিজ করেন। আপনারা সবাই, মোস্ট অফ দ্য পিপল, সবাই বললে খারাপ শোনায়, সো এই অংশে এসে হারিয়ে যান। সো এই অংশে ব্লাডার এসে তারপরে যে এখানটায় গোল এরিয়াটা পাওয়া যাচ্ছে, দিস ইজ দ্য ক্রস সেকশন অফ দ্য থাই। তাহলে এখান থেকে আপনারা লং সেকশনে আসতে পারেন না, হারিয়ে যায়। সো এই জন্য এই জায়গাটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। পেরিফেরিতে গিয়ে এই অংশে কমপ্লেইন বেশি থাকে আপনাদের। তাহলে এখানে এসে দেখেন ছবিটা গোল করে বের হচ্ছে। আমরা এই যে ফিমার বোনসটা বের করেছি, এটা কেমন গোল হয়ে বের হচ্ছে। মনে রাখবেন, সকল গোল জিনিসকে লম্বা করার টেকনিক হলো প্রপটাকে জাস্ট 90 ডিগ্রি রোটেট করে দেওয়া, চাবির মতো ঘুরাই দিবেন। তাহলে যখনই আপনি 90 ডিগ্রি রোটেট করে দিবেন, সুন্দর করে ফিমার বোনসটা লম্বা হয়ে যাবে। বাট এটা ঘুরাতে গিয়ে দেখবেন কই যে হারায় গেছেন তার কোনো ঠিক নাই। সো ঘুরিয়ে যদি হারিয়ে যান, ঘাবড়ে যাবেন না, প্রপটাকে একটু জাস্ট টিল্টিং করলেই ঠিক হয়ে যাবে। তাহলে দিস ইজ টিল্টিং মুভমেন্ট, দিস ইজ রোটেশন মুভমেন্ট। যখন স্ক্যানিং দেখবেন তখন বুঝতে পারবেন। তাহলে আমরা আবার সিনেমা চালাই। তাহলে আমরা এখানে জাস্ট প্রপটাকে রোটেট করলেই এই যে সুন্দর ফিমার বোনস চলে আসলো। দ্যাটস ইট, ভেরি ইজি। এখন এখান থেকে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠেন, দেখেন এই যে আমরা হার্ট সহ সবকিছু ভিউ। আমি ক্রস সেকশন করে ফেলেছি, যেহেতু এটা লং সেকশনে ছিল। তাহলে এখান থেকে যদি প্রপটাকে 90 ডিগ্রি রোটেট করেন, তাহলে আবার ক্রস সেকশনে আপনি বডির ভিউ পাবেন। তাহলে আমি এখানে ক্রস সেকশন করার সাথে সাথে আমার নেকের ক্রস সেকশন চলে আসছে। দিস ইজ দ্য ক্রস সেকশন অফ দ্য নেক। আচ্ছা, এখান থেকে আমি যখন একটু জাস্ট উপরের দিকে নিচের দিকে নামছি, হার্ট চলে আসছে। আবার আমি যদি আরো নিচে নামি, আমার স্টমাক সহ এসির ভিউ চলে আসছে।
আমি যদি আবার উপরের দিকে উঠি তাহলে আবার নেক দিয়ে শুরু করে বিপিডির ভিউতে চলে আসছি। দেখেন একটার সাথে আরেকটা কোরিলেট করা যাচ্ছে। আবার নিচে নামেন হার্ট, নিচে নামেন স্টমাক, আরো নিচে নামেন এই যে ব্লাডার, এই যে ফিমার। প্রপটাকে ঘুরায় দেন, ফিমার লম্বা হয়ে যাবে। তার মানে একটা থেকে আরেকটা ভিউতে কিন্তু আমরা অ্যাপ্রোচ করতে পারি। আপনার টার্গেট থাকবে এই জিনিস রপ্ত করা। এটা সবার ক্ষেত্রে হবে না। দেখা যায় যে 20টা পেশেন্টের আল্ট্রাসাউন্ড করে একটার এরকম বের করতে পেরেছি। সো এই কারণে সেটার ভিডিও দেখেই ভাব নেওয়ার চেষ্টা করছি। সো এই কারণে বাট আপনি চেষ্টা করবেন একটা থেকে আরেকটাতে যাওয়ার। এতে আপনার জন্য এক্সপেরিয়েন্স খুব দ্রুত গ্যাদার করা সহজ হবে। ওকে, চলেন তাহলে আমরা পুরোটাকে সামারাইজ করে ফেলি। মোটামুটি পড়া আমি কভার করে ফেলেছি। সো আমরা এখানে এইচসি মেপেছি, ফিমোরাল লেন্থ মেপেছি। এখানে আমি আরেকটা ছবিতে এই পেশেন্টের এসি মেপেছি, পাশাপাশি হিউমেরাল লেন্থ মেপেছি। এই হিউমেরাস কোত্থেকে আসলো? এটা আমার অ্যানোমালি স্ক্যানের পেশেন্ট, এই পেশেন্টদের সবকিছুই মাপতে হয়, বিশাল খাটনি লাগে। সো আমি সেই কারণে আসলে আপনাকে দেখাচ্ছি না। আমি আপনাকে দেখাচ্ছি, আচ্ছা দেখেন তো এটা আপনি হিউমেরাস বলছেন, এটা ফিমার না, দেখতে তো একই রকম। তাহলে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা এটি ফিমার না হিউমেরাস আমি বুঝবো কেমনে? এটাকে আমি ভুল করে ফেলতে পারি? প্রশ্নই আসে না। কেনই প্রশ্ন আসে না? কারণ আপনি দেখেন হিউমেরাস কই থাকবে? এই যে হার্টের পাশে এই অংশ হলো হিউমেরাস। আমি আপনাকে বলেছি ট্রেস করে করে আসবেন, আপনি ব্লাডারের কাছে এসে তারপরে ফিমার দেখতে পাবেন, দেন আপনি প্রপটাকে রোটেট করে খুঁজেন। এখন আপনি যদি এমন করেছে তারপরে চোখ বন্ধ করে এরকম এরকম করে যে এই যে ফিমার চলে আসছে, আরে বাবা মাথার পাশে এরকম এরকম করলে কি ফিমার আসবে? হার্টের কাছে যে স্ট্রাকচারটা বের হয়, হার্টের আমি আবার স্টার্ট করি কিছুর অংশ। ঝামেলাটা যেটা হয় যে 8টা বাজলে সবাই জানে আমি ক্লাসে থাকি এবং সেই সময়ই সবাই জীবনের সকল প্রয়োজন নিয়ে ফোন দেয়। কেমন আছে, ভালো আছে কিনা? গল্প-টল্প করে যে গ্যাসের ওষুধ খাওয়ার জন্য নাপা ভালো নাকি অ্যান্টাসিড ভালো। সো যাই হোক মাঝখান দিক দিয়ে আমার কানেকশন হাওয়া হয়ে যায়। শান্তি নাই কোনো দিকেই। ওকে, সো আমরা হিউমেরাসের কথা বলছিলাম। সো হিউমেরাসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি আপনি মাথা হার্টের কাছাকাছি কোনো জিনিস খুঁজেন তাহলে এটা হবে হিউমেরাস। আপনি যদি পায়ের কাছে গিয়ে খুঁজেন দ্যাট উইল বি ফিমার। সো এই কারণে আপনার ট্রেডিশনাল আল্ট্রাসোনোগ্রামে কখনোই হিউমেরাস বা ফিমার নিয়ে আসলে কনফিউশন হবে না যদি না আপনি প্রব নিয়ে এরকম অন্ধের মতো ঢিল মেরে মেরে খোঁজার চেষ্টা করেন। ঠিক আছে, সো এই জন্য খেয়াল রাখবেন আপনি হার্টের পাশে যেটা দেখতে পাচ্ছেন দ্যাট উইল বি দ্য হিউমেরাস। হ্যাঁ, পরীক্ষার হলে অনেকে বের করে এরকম আমাদের সামনে যে এই যে স্যার হিউমেরাস, আমরা দেখি পাশে হার্ট লাফাচ্ছে, আমরা বলি ওইটা কি নড়তেছে, বলে হার্ট। ও, হার্টের পাশে হিউমেরাস, চমৎকার ভিউ তো। হ্যাঁ, সরি, হার্টের পাশে ফিমার, চমৎকার ভিউ তো। দেন আপনি একটু আমাকে মাপ দিয়ে দেখেন, স্টুডেন্টরা সুন্দর মাপ দিয়ে দেখে, আমরা থ্যাংক ইউ বলে ছেড়ে দেই, 0 মার্ক বসিয়ে দেই। তাহলে এই কাজ করা যাবে না। তাহলে ওকে, এনিওয়েজ তাহলে দিস ইজ দ্য হিউমেরাস। আমরা জাস্ট একই জিনিস, আরো অনেক ধরনের মেজারমেন্ট আছে, আপনার মেশিনে চেক করে দেখবেন কি কি মেজারমেন্ট আছে। একটু অবসর সময় বসে টিপে টুপে মাপ দিয়ে দেখেন, ভালো লাগবে। আপনার রিপোর্টে যত বেশি মেজারমেন্ট থাকবে মনে রাখবেন রিপোর্টগুলো তত ভ্যালু পায়। যেমন আমি এখানে অক্সিপিটো ফ্রন্টাল ডায়ামিটার বের করেছি, আবার হিউমেরাস মেপেছি, যা মনে চায় মাপবেন, যা খুশি করেন। এই সব কিছু আপনার মেশিন সামারি করতে থাকে। আপনার মেশিনে একটা রিপোর্ট বা ওয়ার্কশিট অপশন থাকে, যে অপশনে ঢুকলে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের মেজারমেন্টস গুলো এখানে সেভ করে রাখে মেশিন, পাশাপাশি বিভিন্ন রেশিও, ওয়েট, হার্ট রেট সবকিছু এখানে জমা করে রাখে। সো আপনি এখানে ইন ডিটেইল সব ডাটাগুলো আপনি পেয়ে যাবেন। আমরা যখন অ্যানোমালি স্ক্যান করি তখন আমরা এই স্ক্রিনের ছবিটাও একটা প্রিন্ট করে দেই, বাট আপনার রেগুলার বেসিসে আপনার এই জিনিস দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনি মোস্ট অফ দ্য টাইমে এইখান থেকে আপনার ডাটাগুলো নিয়ে আলাদাভাবে রিপোর্টে টাইপ করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে এই মোটামুটি আমাদের পড়া, আমরা সবকিছু পড়ে ফেলেছি। আপনি যা কিছু পড়ে ফেলেছেন এটা দিয়ে আপনার 100% কাজ হয়ে গিয়েছে, বাট আপনার পেশেন্টের 1% কাজও হয় নাই। তাহলে চলে আসেন আপনার পেশেন্টের 100% কাজ, জেন্ডার ডিটারমিনেশন। জেন্ডার ডিটারমিনেশন আপনারা করবেন কি করবেন না এই নিয়ে অনলাইন মিডিয়াতে আপনারা মারামারি করে শেষ হয়ে যান। দেখেন, আপনি জেন্ডার ডিটারমিনেশন করবেন কি করবেন না এটা আপনার ওন চয়েস।
বাংলাদেশে জেন্ডার ডিটারমিনেশন এগেইনস্টে কোনো প্রকার অফিসিয়াল ল নাই। সো আপনি বলতে পারবেন না যে আমাদের দেশে জেন্ডার ডিটারমিনেশন ইল্লিগাল। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু জেন্ডার ডিটারমিনেশন অফিসিয়ালি ব্যান্ড। তাদের ওখানে আপনি যখন একটা রিপোর্ট ছাড়েন, রিপোর্টের নিচে বন্ড সই দিতে হয় যে আমি কোনো ইশারা ইঙ্গিতে কোনোভাবে জেন্ডার ডিটারমিনেশন করি নাই। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালও জেন্ডার ডিটারমিনেশন ব্যান্ড। আমাদের সাথে অনেক নেপালি স্টুডেন্ট থাকে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি, তাদের কথা হলো যে নেপালে জেন্ডার ডিটারমিনেশন ব্যান্ড, বাট ডাক্তারকে ঘুষ দিলে ডাক্তাররা নাকি বলে দেয়। বাংলাদেশে কেউ কোনোদিন ডাক্তারকে ঘুষ দিয়েছে এই কথা তো স্বপ্নেও কল্পনা করতে পারি না, বরং বলতে না পারার কারণে টর্চারের শিকার হয়েছে, এরকম ভুরি ভুরি প্রমাণ আমি দিতে পারবো। এই কারণে আমাদের কথা হলো যে আপনি যদি আপনাকে যদি কোন জায়গায় গিয়ে জেন্ডার ডিটারমিনেশন করতে হয় আপনি করবেন, বাট ওই একটা রোগীর সামনে তর্কাতর্কি করে নিজের জীবন দিয়ে দেওয়ার দরকার নাই। মনে রাখবেন, আমাদের দেশে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ল নাই। গত বছর ব্রাহ্মণবাড়িয়াতে একটা ইনসিডেন্সের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িতে জেন্ডার ডিটারমিনেশন বন্ধ করার ঘোষণা দেন, বাট দ্যাট ইজ লোকাল ডিক্লারেশন, নট এ ল, সংবিধান না। পরবর্তীতে এটা নিয়ে হাইকোর্টে রিট হয় এবং হাইকোর্ট থেকে নির্দেশ আসে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেন্ডার ডিটারমিনেশন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এটা তো সেই রিট, যে রিট দেখে আমাদের স্যাকমোরা নিজেদের ডাক্তার হিসেবে প্রমাণ দিয়ে বেড়াচ্ছে। সো এটা দিয়েও আপনি পেরিফেরিতে ঠেকাতে পারবেন না। বাট এই রিট দিয়ে আমরা সেন্টারে যারা আছি তারা খুব মজা করে বেড়াচ্ছি, আমাদের জেন্ডার ডিটারমিনেশন করতে হচ্ছে না। রোগী তর্ক করলে আমরা বলে দেই যে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে পুলিশ ডেকে জেলে ভরে রাখবো। বাট আপনি যখন পেরিফেরিতে কাজ করছেন এই কথা কি আপনি বলতে পারবেন? চেয়ারম্যানের বউ এসেছে আল্ট্রাসাউন্ড করতে, চেয়ারম্যান বলছে দেখেন তো ছেলে নামে, আপনি বলছেন হাইকোর্টের রিট আছে, দ্বিতীয়বার কথা বললে পুলিশে ধরায় দিব, আপনার পুরো বাড়ি ঘর সহ আগুনে পুরায় দিবে। তাহলে এই জিনিস আমি যতই লাফালাফি করি সেন্টারে বসে, আপনি যখন পেরিফেরিতে কাজ করতে যাচ্ছেন, আমি আপনাকে খাজনা বাজনা শোনাবো ঠিকই, কিন্তু আমি আপনাকে কিন্তু লিগাল সাপোর্ট দিতে পারবো না। এই কারণে আমি বলতে পারবো না যে আপনি পেরিফেরিতে গিয়ে জেন্ডার ডিটারমিনেশন কইরেন না। যেদিন আমি সেই সাপোর্ট দিতে পারবো সেদিন আমি বলবো কখনো জেন্ডার ডিটারমিনেশন করবেন না। ওকে, তাহলে এখানে আপনার কিছুটা ট্রিকি হতে হবে, এখানে কিছুটা স্মার্ট হতে হবে। সো জেন্ডার ডিটারমিনেশন কখন করবেন আর কখন করবেন না এটাই বোঝা যাবে আপনার স্মার্টনেস কত। তাহলে চলেন শুরু করি কিভাবে জেন্ডার ডিটারমিনেশন করব। তাহলে আমরা যে খালি ওই ছেলে মেয়ে জানার জন্য করি আসলে তা না, আমরা এখান থেকে বিভিন্ন কনজেনিটাল অ্যানোমালি এক্সক্লুড করি। অনেক কিছু এখন অ্যাডভান্স হয়েছে, আমরা ওইখানে খুঁচায় খুঁচায় দেখি জিনিসপাতি। তাহলে চলেন আমরা কিভাবে জেন্ডার ডিটারমিনেশন করব জানি। সো আমরা মূলত জেন্ডার ডিটারমিনেশন করার মূল প্রিন্সিপাল হলো আপনাকে থাইয়ের ক্রস সেকশন বের করতে হবে, ফিমার বের করতে হবে। ফিমার বোনস এই যে থাকে কোথায়, থাইতে। তাহলে আমরা থাইয়ের একটা ভি শেপ সেকশন বের করে নিয়ে আসি, যেই সেকশনে আমরা কয়েকটা স্ট্রাকচার খোঁজার চেষ্টা করি। এক নাম্বার হলো আমরা এই ভি শেপ সেকশনে দেখার চেষ্টা করি এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই অ্যাঙ্গেলটা আমরা ভালো করে ইভালুয়েট করি। অ্যাঙ্গেলের পিছনের দিকে আমরা একটা এরিয়া দেখতে পাই, দ্যাট ইজ কল্ড দ্য পেরিনিয়াম রিজিয়ন। এই পেরিনিয়াম রিজিয়নটা আমরা অ্যাসেস করার চেষ্টা করি। তাহলে চলেন আমরা দেখি কিভাবে আমরা জেন্ডার ডিটারমিনেশন করব। তাহলে এই পেরিনিয়াম রিজিয়নে এসে আমরা মূলত অ্যাসেস করার চেষ্টা করি যে এখানটায় কিছু আছে কিনা। আমরা অ্যাঙ্গেলের চেষ্টা করি অ্যাঙ্গেলে কিছু আছে কিনা। সো আমরা অ্যাঙ্গেল রিজিয়নে যখন চলে আসি, আমরা যদি মেল ফিটার একটা প্রজেক্টেড এরিয়া দেখা যায়, একটা সুন্দর একটা প্রজেক্টেড এরিয়া দেখা যায়, যেটা দেখতে অনেকটা কচ্ছপের মাথার মতো বলে এটাকে সনোলজিস্টরা নাম দিয়েছেন টার্টল সাইন। আগেকার দিনে ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা আলোচনা করছে, এরকম অনেক অনেক মজার মজার সাইন আছে, আমরা সামনে আরো কয়েকটা দেখবো। তাহলে আপনি যখনই এরকম একটা কচ্ছপের মাথা বা টার্টল সাইন দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে না, দিস ইজ অ্যাকচুয়ালি মেল ফিটাস। চলে আসেন ছবিতে, এখানটায় যদি খেয়াল করেন দিস ইজ দ্য টার্টল সাইন, মেল ফিটাস, একটা সুন্দর কচ্ছপ আমরা এখানটায় ভিজুয়ালাইজ করতে পারছি। তাহলে এটা দেখে ফেলেছেন, আপনি বুঝে গিয়েছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য টার্টল। ওকে, আমি জাস্ট আপনাদের একটু ফেসবুকটায় কানেক্টেড হচ্ছে, আমার এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে আপনাদের সাইডে সামহাও। আচ্ছা আসছি। ওকে, টার্টল সাইন প্রেজেন্ট, মেল ফিটাস। চলে আসেন ফিমেল ফিটাস। ফিমেল ফিটাসে এইসব কচ্ছপ টচ্ছপ নাই, সো আপনি সুন্দরভাবে অ্যাঙ্গেলটা ভিজুয়ালাইজ করতে পারবেন। দেন অ্যাঙ্গেল পিছনের এরিয়াতে যখন চলে আসবেন আপনি দেখবেন যে একটা, দুইটা, তিনটা হাইপারিকোজেনিক লাইন দেখা যাবে। খেয়াল করেন, একটা, দুইটা, তিনটা হাইপারিকোজেনিক লাইন দেখা যাবে। সবসময় মনে রাখবেন একজন ফিমেল পেশেন্ট মায়ের পেটে থাকা অবস্থা থেকে শুরু করে আপ টু ডেথ ভ্যাজাইনাল ক্যানেল আমরা তিনটা হাইপারিকোজেনিক লাইন আকারে ভিজুয়ালাইজ করতে পারি। আর বাইরের দুটা হলো ভ্যাজাইনাল ওয়াল, মাঝখানের প্রমিনেন্ট লাইনটা হলো লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ভ্যাজাইনাল ক্যাভিটি। তাহলে আমরা তিনটা হাইপারিকোজেনিক লাইন আকারে এই ভ্যাজাইনাল লাইনিংটা ভিজুয়ালাইজ করতে পারবো। তাহলে যখন আপনি তিনটা লাইন দেখতে পাচ্ছেন দিস ইজ ফিমেল ফিটাস। চলেন ছবিতে, সে একটা, দুইটা, তিনটা হাইপারিকোজেনিক লাইন, দিস ইজ ফিমেল ফিটাস। আপনি আমাকে বলতে পারেন আমি তো 4-5টা লাইন দেখতেছি, দেখেন কোনো অসুবিধা নেই, বেশি দেখা দোষের কিছু না, বাট তিনটা লাইন দেখতে পাবেন। ওকে, তাহলে খুব সহজ। আমরা
এই যে তিনটা ইকোজেনিক লাইনের কম্বিনেশন, এটাকে স্যান্ডউইচ সাইন বলে থাকে। স্যান্ডউইচের মতো দেখতে বলে মনে হয়, খাবার স্যান্ডউইচের মতো। সো আল্ট্রাসাউন্ডে অনেক সাইন আছে, অরেঞ্জ, লেমন, স্যান্ডউইচ, ব্যানানা, টার্টল, স্ট্রবেরি, অনেক কিছু আছে, বাট মোস্ট অফ দ্য থিং কনজেনিটাল অ্যানোমালিতে পড়ে যায়। যাই হোক, তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম। এতই যদি সহজ হয় তাহলে রিপোর্ট কেন ভুল হয়, কেন ছেলে বললে মেয়ে বাইর হয়, মেয়ে বললে ছেলে বাইর হয়। তাহলে চলে আসেন, এতক্ষণ ধরে যা পড়াইলাম এটা দিয়ে মাত্র আপনি 10% কেসে ছেলে মেয়ে বলতে পারবেন। বাকি 90% কেস আপনার কাছে আসবে এরকম পিকচার নিয়ে। তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে 3টা হাইপার ইকোজেনিক লাইনের ভ্যাজাইনা দেখা যাচ্ছে, আপনি বলে দিতে যাবেন এটা একটা মেয়ে বাবু, ঠিক সেই সময় দেখবেন এখানে আবার একটা কচ্ছপের মাথা দেখা যাচ্ছে, এই দিল ঝামেলাটা পাকায়। একই সাথে কি পেনিস ভ্যাজাইনা দুইটা নিয়ে বসে আছে। তাহলে 90% বেবি কিন্তু এই ছবি নিয়ে আসবে। তাহলে এক গ্রুপ এইটুক দেখে মেয়ে বলছে, এইটুক দেখে আরেক গ্রুপ ছেলে বলছে। তাহলে ঘটনাটা কি হইলো সেটা আগে একটু বুঝি। এটা যদি একটা মেল ফিটাস হয় তাহলে এটা তো পেনিস, পিছনে এটা কি? আচ্ছা, আপনি জানেন পেনিসের নিচে স্ক্রোটাম থাকে, স্ক্রোটামের স্কিন আলট্রাসোনোগ্রামে হাইপারিকোজেনিক হয়, স্ক্রোটামের ভিতরে একটা সেপ্টেশন বা সেপ্টাম থাকে, এটাও হাইপারিকোজেনিক। তাহলে একটা, দুইটা, তিনটা হাইপারিকোজেনিক লাইন, দিস ইজ অ্যাকচুয়ালি স্ক্রোটাম। তাহলে স্ক্রোটাম এসে আপনাকে বেকুব বানাচ্ছে, মহাবিরক্তিকর। আমি উদাহরণ দেখাই, দেখেন এটা কি ভ্যাজাইনা, তাই না? এটা কি পেনিস, দুইটা তো সেম ফিটাস। তাহলে এবার কি হইলো? তাহলে এবার ছবিতে দেখাই আমি, দেখেন একই সাথে এই যে পেনিস, ভ্যাজাইনা। তাহলে ঘটনাটা কি হচ্ছে? ওই যে যেটা ভ্যাজাইনার মতো মনে হচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি স্ক্রোটাম, আপনাকে বোকা বানাচ্ছে। তাহলে একটা সমাধান দরকার। তাহলে একটু ফিমেলটা শিখে আসি। ফিমেল বেবিতে তো এক্সট্রা কিছু নাই। আমরা দেখি যে বাচ্চার ভ্যাজাইনার সামনের দিকে খুব সুন্দরভাবে গোল করে ফোল্ডেড হয়ে বাচ্চার আম্বেলিকাল কর্ডটা চলে আসে, এবং এই আম্বেলিকাল কর্ড আপনাকে বোকা বানাবে, দেখতে অনেকটা পেনিসের মতো মনে হয়। তাহলে আম্বিলিকাল কর্ডও আপনাকে বোকা বানাচ্ছে, এইরকম বেকুব আপনি। তাহলে আমরা এখানটায় চলে আসি 3টা ইকোজেনিক লাইনের ভ্যাজাইনা। তার সামনের দিকে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি দিস ইজ অ্যাকচুয়ালি দা আম্বিলিকাল কর্ড। তাহলে এই আম্বিলিকাল কর্ডই আমাদেরকে অ্যাকচুয়ালি অনেক সময় মনে হয় যেন এটা পেনিস অফ দ্য বেবি বলে আপনারা চালায় দেন। বিশেষ করে যখন ফ্লুইড কম থাকে অনেক কনফিউশন হয়। তাহলে আলটিমেটলি আমরা এখানে একটা সমাধান চাই। আমরা জানতে চাই যে এই যে ভেজালগুলো পাকাইতেছেন এগুলা থেকে আমি উদ্ধার পাবো কিভাবে? তাহলে চলে আসেন, আমরা মোটামুটি 90% ক্ষেত্রে কিভাবে জেন্ডার অ্যাকচুয়ালি ডায়াগনোসিস করে থাকি বা ডিটারমাইন করে থাকি। আচ্ছা, দেখেন আপনি কি করছিলেন? আপনি এতক্ষণ ধরে একটা থাইয়ের একটা ক্রস সেকশন নিচ্ছিলেন। আপনি বসে থাকা অবস্থায় যে থাইয়ের একটা ক্রস সেকশন, এরকম একটা প্যাটার্নের একটা ক্রস সেকশন যেখানে আমরা ফিমার বোনস পাই এবং অ্যাঙ্গেল এবং এই রিজিয়নগুলো দেখে থাকি। তাহলে এইবার আপনি আপনার ট্রান্সডিউসারটাকে কোনো প্রকার রোটেশন করবেন না, কোনো প্রকার টিল্টিং করবেন না, কিচ্ছু না, যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট বাচ্চার বডিটা যেদিকে আছে তার অপোজিট সাইডে প্রপটাকে ঠেলা দিয়ে সরাই নিয়ে আসেন। বাচ্চার বডি যেদিকে আছে তার অপোজিট সাইডে প্রপটাকে ঠেলা দিয়ে সরিয়ে নিয়ে আসেন। মানেটা কি? এই যে দেখেন আমরা এখানটায় প্রপ ধরে এরকম একটা সেকশন নিচ্ছিলাম মায়ের অ্যাবডোমেনের উপরে। এইদিকে যদি আমি চলে আসি, এদিকে বাচ্চার বডি আছে, আপনি জাস্ট বডি থেকে দূরে প্রপটাকে ঠেলা দিবেন। জাস্ট আপাতত এইটুকু মনে রাখেন, বডি থেকে দূরে সরে আসবো, বাকিটা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে বডি থেকে দূরে সরে আসার মানেটা কি? মানেটা হলো এতক্ষণ পর্যন্ত আমি যে সেকশনটা নিয়েছিলাম, আপনি বসে থাকা অবস্থায় আমি যদি দাও দিয়ে একটা কোপ দিই আপনার থাই বরাবর, তাহলে যে স্লাইসটা পাওয়া যায় এই স্লাইসটা দেখছিলাম, বাট এই স্লাইস দেখে আমি কনফিউজড। তাহলে আমি এখন দাও দিয়ে আরেকটা কোপ দিব জাস্ট থাইয়ের একটু নিচের দিক থেকে। তাহলে একটু নিচের দিক থেকে যদি আমি একটা কোপ দেই, এটা যদি মেল ফিটাস হয় তাহলে সুন্দর কোপটা যায় পড়বে স্ক্রোটাম বরাবর, স্ক্রোটাম নিচে ঝুলে থাকে, তাহলে আপনি স্ক্রোটামের সেকশন দেখতে পাবেন। এটা যদি ফিমেল বেবি হয়, আপনি জানেন লেবিয়া মেজোরা দুইটা একটু ইনফিরিয়রলি থাকে, সো লেবিয়া মেজোরার কাট সেকশন আপনি দেখতে পাবেন। তাহলে মূল কথা হলো আমরা বডি থেকে আর একটু নিচের দিকে একটা কাট সেকশন নেই, নিলেই আমরা উদ্ধার করতে পারি যে এটা কি লেবিয়া আছে না স্ক্রোটাম আছে। চলেন ছবিতে দেখি। তাহলে আমি বডি থেকে দূরে সরে আসলে এই 4টা ছবির কোন একটা ছবি পাবো যদি এটা মেল ফিটাস হয়। তাহলে আপনি ওভাল শেপ করে সুন্দর স্ক্রোটাম দেখতে পাবেন, মাঝখানে একটা সেপ্টেশন দেখতে পারেন, অনেক সময় দুই পাশে দুইটা টেস্টিসও দেখতে পাবেন ভিতরে, অনেক সময় সামনে পেনিসটাও ভিজুয়ালাইজ করতে পারবেন। সো বুঝতে না পারলে জাস্ট হাতে এঁকে ফেলবেন, দেখবেন কোন ছবির সাথে মিলে যায়। যেমন আমার বাম সাইডের পিকচারটাতে যদি আসেন, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ক্রোটাম, দিস ইজ দ্য পেনিস, এবং আমি থাই থেকে দূরে সরে এসেছি, ফাঁকা স্পেসে দেখা যাচ্ছে, এবং ভিতরের দিকেই যে হাইপারিকোজেনিক, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টেস্টিস। সাধারণত 30 উইকস এর মধ্যে টেস্টিস ডিসেন্ড করে যায় যদি না ক্রিপ্টরকাইটিজম হয়। আপনাদের রেসিডেন্সি পরীক্ষায় কোশ্চেন আসে জন্মের আগে টেস্টিস নামে না জন্মের পরে নামে, আপনারা সবাই দেখি জন্মের পরে ট্রু দিয়ে বসে থাকেন। তাহলে যাই হোক, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ক্রোটাম এন্ড পেনিস। তাহলে ছবিতে চলে আসেন রিয়েল টাইমে, এই যে ফিমার বোনস বডি থেকে দূরে সরে আসলে এই যে দেখেন স্ক্রোটাম এবং পেনিস, কি সহজ কি সহজ। তাহলে জাস্ট ফিমার বোনস বের করে জাস্ট এরকম বাতাস করতে থাকেন রোগীর বডির উপরে, দেখবেন একবার স্ক্রোটাম আসবে আর একবার ফিমার আসবে। জিনিসগুলা কি এতই সহজ?
অবশ্যই এতই সহজ, বাট তখন যখন আপনি বডির উপরে প্রপটা ধরবেন, চাবির মতো একটা ঘুরান দিবেন আর ফিমার বের হয়ে চলে আসবে। এই জন্য আপনার প্র্যাকটিস লাইফে টার্গেট থাকবে ফিমারটাকে ভালো করে দখল করে নিয়ে আসা। ফিমার ভালো তো সব ভালো, ফিমার ভালো না বাকি কিছুই আসবে না। চলে আসেন আমরা ফিমেল ফিটাসে আসলে কি পাবো। ফিমেল ফিটাসে যদি আসেন তাহলে আপনি বডি থেকে দূরে সরে আসলে দেখবেন লেবিয়া মেজোরা দুইটা দেখা যাচ্ছে। লেবিয়া মেজোরা দেখতে কেমন? আপনার নিজের আঙ্গুল ভি শেপ সেকশন করেন, ভি এর মতো করে দেখান। ওই যে এইচএসসি পরীক্ষা এবার তো রেজাল্টও হলো না, সো আমরা সেই ভি শেপ ছবিগুলো দেখতে পারলাম না পেপারে। সো এই ভি শেপ যদি আপনি করেন তাহলে যেরকম দেখা যাবে এরকম দুইটা ফিঙ্গারের মতো দেখা যায়। মাঝখান দিক দিয়ে অনেক সময় দেখবেন একটা ভ্যাজিনাল লাইনিংও চলে যাচ্ছে। অনেক সময় তিনটা হাইপারিকোজেনিক লাইনের ভ্যাজিনাল লাইনিংটাই সুন্দর প্রমিনেন্ট ভাবে চলে আসে। সো এই ছবিগুলোর কোন একটা ছবি পাবেন। আমি বাম সাইডের পিকচারে সেরকমই দেখানোর চেষ্টা করেছি। দেখেন দিস টু আর দ্য লেবিয়া মেজোরা, মাঝখানে একটা গ্যাপ থাকে এবং এখানটায় একটা সুন্দর লাইনিং দেখা যাচ্ছে। এটা থাইয়ের মূলত ইনফিরিয়র পার্টটার আবছা আবছা শ্যাডো আসছে। চলে আসেন সিনেমায়। তাহলে এই যে ফিমার বোনস বডি থেকে দূরে সরে আসলাম, এই যে বের হয়ে চলে আসছে। কি বের হয়ে চলে আসছে তা দেখি একটু। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লেবিয়া মেজোরা, দিস ইজ লেবিয়া মেজোরা, এবং এইটা হলো ভ্যাজাইনার মাঝখানে যে ক্লেফটা থাকে ওটা, লেবিয়ার মাঝখানে যে ক্লেফটা থাকে বা ভ্যাজাইনাল লাইনিং। তাহলে এত কঠিন মনে হচ্ছে, মনে রাখবেন প্রথম ক্লাসে প্রথম ছবিতে দেখতে যত কঠিন, প্র্যাকটিস লাইফে এত কঠিন হবে না। আপনার সামনে দিয়ে আমি প্রপ টান দিয়ে নিয়ে চলে আসবো, আপনি ছেলে মেয়ে বলে দিতে পারবেন, এত স্মুথনেস আপনাদের চলে আসে। সেই জন্য ঘাবড়ে যাবেন না, এটা প্র্যাকটিসের ব্যাপার, আস্তে আস্তে হাতে আসবে। আরেকটা ছবি দেখাই, বডি থেকে দূরে সরে আসলাম, এই যে চলে আসে। এটা কি দেখি তো আগের একটু ছবিটাতে। এই যে ছবিটা দেখেছিলাম তিনটা ইকোজেনিক লাইন, এই পিকচারটা আসছে। তাহলে আমি জাস্ট ফিমার বের করে বডি থেকে দূরে সরে আসলেই সুন্দর তিনটা ইকোজেনিক লাইনের ভ্যাজাইনাল লাইনটা সুন্দর দেখা যাচ্ছে। তাহলে বডি থেকে দূরে সরে আসলেই কাহিনী চলে আসবে। তাহলে দুই একটা ছবি দেখি। আমি এখানে দুইটা লেবিয়া মেজোরা বের করেছি, মাঝখানে গ্যাপ আছে, ভিতরে একটা লাইনিং এপিথেলিয়াম দেখা যাচ্ছে। দিস ইজ দ্য ফিমেল ফিটাস। এখানে একটা গোল বলের মতো আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ স্ক্রোটাম, সামনের দিকে পেনিস দেখা যাচ্ছে, মাঝখানে লাইনিং স্ক্রোটামের যে সেপ্টাম আছে সেটা দেখা যাচ্ছে। বলের মতো বডিতে আছে আপনার চোখ আর স্ক্রোটাম, সো দিস ইজ স্ক্রোটাম। নিশ্চয়ই চোখ আর থাকবে না এখানে। দিস ইজ অলসো স্ক্রোটাম বলের মতো, মাঝখানে এটা আমরা টেস্টিস ভিজুয়ালাইজ করতে পারছি। দিস ইজ অ্যাকচুয়ালি পেনিস অফ দ্য বেবি। সো দিস আর দ্য লেবিয়া মেজোরা, মাঝখানে লাইনিং অফ দ্য ভ্যাজাইনা দেখা যাচ্ছে। এখানে আমরা আরেকটা ছবিতে দুইটা লেবিয়া মেজোরা দেখানোর চেষ্টা করেছি, মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপ দেখে আমরা বুঝতে পারি যে এটা আসলে স্ক্রোটাম না। সো এখানে আমরা একটা বলের মতো স্ক্রোটাম ভিজুয়ালাইজ করতে পারছি। ওকে, 3D আল্ট্রাসাউন্ড এই ক্ষেত্রে অনেক বড় সুন্দর একটা রিপোর্ট দিতে পারে, আমাদেরকে ডায়াগনোসিস করতে হেল্প করে। সো 3D তে আমরা এখানে খুব চমৎকারভাবে দেখেন থাইয়ের মাঝখানে স্ক্রোটাম এবং পেনিস ভিজুয়ালাইজ করতে পারছি। আপনার কি ধারণা শুধু এই ছেলে মেয়ে জানার জন্য আমি এখানে বসে বসে 3D চেষ্টা করেছি? প্রশ্নই আসে না। আমরা এখান থেকে আসলে পেরিনিয়াম ট্রেস করি, গিয়ে আমরা অ্যানাল রিজিয়ন চেক করে ফেলি। আপনি জানেন অনেক বাচ্চার অ্যানাল রেক্টাল ম্যালফরমেশন থাকে, সো সেখানে এরকম কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আমরা 3D দিয়ে এখন বের করে ফেলি। আমি এখানে আরেকটা ছবি দেখাই, ওই যে দুইটা হাইপারিকোজেনিক লাইন দেখছিলেন, এই হলো সেই জিনিস। দিস টু আর দ্য লেবিয়া মেজোরা, মাঝখানে গ্যাপটা আছে এবং পিছনের দিকে যদি আপনি একটু ট্রেস করেন, এখানটা যে ভাঁজ অংশটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ওকে। সো এই জায়গাটায় আমরা যে বালজিংটা দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যানাল রিজিয়ন। সো এখান থেকে আমরা অ্যাসেস করার চেষ্টা করে থাকি। ওকে, তাহলে এই মোটামুটি আমাদের ঘটনাপাতি। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে দেখার চেষ্টা করে থাকি। তাহলে অনেক কিছু আছে জানার। আস্তে, আস্তে আমরা এই জিনিসগুলো শিখব। এখন চলে আসেন জেন্ডার ডিটারমিনেশন এর টুকটাক ২-১ টা কথা। জেন্ডার ডিটারমিনেশন নিয়ে আমার YouTube এ একটা ছোট্ট ভিডিও আছে। যদি খায়-দায় কোনই কাজ না থাকে বসে, বসে দেখতে পারেন। প্রায় ২৫০ মতন কেস দেওয়া আছে। জেন্ডার ডিটারমিনেশন লিখে সার্চ দিলেই সামনে চলে আসবে, আশা করি। যাই হোক, খুঁজে দেখবেন। এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হলো জেন্ডার ডিটারমিনেশন আমরা কখন করতে পারি? মনে রাখবেন ছোট, ছোট কয়েকটা কথা, আমার ক্লাসের মূল পড়া কিন্তু শেষ। আমরা আ ১৬ সপ্তাহের আগে যত জেন্ডার ডিটারমিনেশন করব তার 50% রিপোর্ট ভুল। ছেলে বললে মেয়ে বাইর হবে, মেয়ে বললে ছেলে বাইর হবে। কেন? কারণ আসলে ১৬ সপ্তাহে এসে মুল্লেরিয়ান ডাক্তার কাহিনীগুলা ঘটে। নিটার অ্যানাটমি বইতে ছবি পাবেন। সো এরপরে মেয়েরা মেয়েই থেকে যায়, ছেলেরা মেয়ে থেকে ছেলে হয়ে যায়। সো এই কারণে ১৬ সপ্তাহের আগে যাই বলেন ভুয়া। ১৬ সপ্তাহ পরে আমরা প্রায় 90 থেকে 95% ক্ষেত্রে ছেলে মেয়ে বলতে পারি। বাট আপনি দেখবেন যে এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে আসলে বলতে চাই না। কেন বলি না ১৬ সপ্তাহে ছেলে মেয়ে? আমরা জানি আমাদের দেশে প্রেগন্যান্ট পেশেন্টরা একটু নেগলেক্টেড থাকে। আপনি ১৬ সপ্তাহে ছেলে মেয়ে বলে দিবেন, রোগী একদম ডেলিভারির দিন হাজির হবে। সো রোগী একদম ডেলিভারির দিন হাজির হবে, যে কারণে আমরা আসলে এই সময়
পেশেন্টকে বলতে চাই না। আমরা বলি যে, "ধুরু এই সময় জিজ্ঞাসা করতেছেন, আপনি পরে আসেন। পরে ২ মাস পরে আসেন, আমি সুন্দর করে ছেলে-মেয়ে বলে দিব। এই সময় তো মেশিন পাতি তৈরি হয় না।" তাহলে এই কথা বললেই আপনার ঝামেলা শেষ। বাট আপনি যদি আ পেশেন্টের সাথে তর্কাতর্কি চিল্লাচিল্লি শুরু করেন তাহলে ব্যাপারটা খারাপ। ওকে? আমরা ২০ থেকে ৩০ সপ্তাহ সবচেয়ে সুন্দর জেন্ডার ডিটারমিনেশন করতে পারি। আপনি আ দেখবেন পেশেন্টরা যদি আপনার কাছে এসে বলে আমার ৬ মাস চলে, ৭ মাস চলে, ৮ মাস চলে, এই সময় মানেই হলো সে ছেলে-মেয়ে জানার জন্য এসেছে। সো এই সময় আপনি ভালো বুঝতে পারবেন। এনিওয়ে আপনি আ ৩০ সপ্তাহের পরে কখনো জেন্ডার ডিটারমিনেশন করবেন না। কেন? আ বা করতে চেষ্টা করতে পারেন। ৩০ সপ্তাহের পরেও কিছুটা বোঝা যায়। কারণ ফ্লুইডটা কমে যায়, বাচ্চা পা ভাঁজ করে রাখে খুব ভালো ইন ডিটেইল আমরা বুঝতে পারি না। ৩৬ সপ্তাহের পরে কক্ষনো ছেলে-মেয়ে বলবেন না। আমাদের দেশে জেন্ডার ডিটারমিনেশন এর মূল প্রবলেমটা হলো এখানে। আপনি যদি ৩৬ সপ্তাহ পরে ছেলে বাচ্চা বলেন, রোগী চলে যাবে আ সিজারিয়ান সেকশন করতে। যদি মেয়ে বাচ্চা বলেন, বাড়ি চলে যাবে এনভিডির আশায়। সো এ কারণে আমরা এই সময় কিন্তু পেশেন্টকে ছেলে-মেয়ে বলতে চাই না। এখন রোগী জিজ্ঞাসা করবে ছেলে না মেয়ে? তাহলে সেক্ষেত্রে কি করবেন? আমরা বলি, "ধুরু এই সময় জিজ্ঞাসা করতেছেন ছেলে না মেয়ে? বুইড়া বয়সে আইসে। ২ মাস আগে জিজ্ঞেস করলেই তো সব বাচ্চার ছেলে-মেয়ে বলে দেই আমি, আপনারটাও বলে দেই। এখন যদি জিজ্ঞেস করেন উপর থেকে ছুরি-কাঁচি এনে পেট কেটে কিন্তু তারপরে বলব।" ঠাট্টা তামাশা করে বললে রোগীও ঠাট্টা তামাশা হিসেবে নিবে। ক্লিনিকের মালিক এসে আপনাকে বলছে, "স্যার আপনি এই সময় ছেলে-মেয়ে বলেন না, রোগীরা তো মন খারাপ করে।" আপনি বলেন, "আরে ধুরু এই সময় যদি মেয়ে বাচ্চা বলি তাহলে কি সিজার করবে? তাই তো বলি না।" ক্লিনিকের মালিক দেখবে স্যার কত ভালো আমাদের কথা কত চিন্তা করে। ওই ক্লিনিকে সারা জীবন ছেলে-মেয়ে না বললেও আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। সো ট্রিকি হতে হবে। আপনার কাছে পেশেন্ট এসেছে আগে ৭ টা মেয়ে বাচ্চা। খুশির সাথে বলে দিন না, "মা আপনার আরেকটা মেয়ে হবে।" কথা এড়ায় যান। পেশেন্ট বেডে শুয়ে আছে। এই সময় কক্ষনো ছেলে-মেয়ে বলবেন না। রোগী আপনার সামনে রিঅ্যাক্ট করবে। পেশেন্ট আসে ছেলে-মেয়ে জানার জন্য। সেভাবে প্রপটা বসালে বোধহয় ট্যাঁ, ট্যাঁ, ট্যাঁ করে সবকিছু মাপঝোপ চলে আসে। সো আপনি ছেলে-মেয়ে বলবেন, রোগী বেড থেকে উঠে চলে যাবে। তার কাজ শেষ। কিন্তু আপনার তো কাজ শেষ হয় নাই। সো আপনি পড়বেন বিপদে, ঘেমে যাবেন, উল্টাপাল্টা রিপোর্ট হবে। সো এই কারণে আপনার কাজ পুরা শেষ করবেন, তারপরে ছেলে-মেয়ে বলবেন। পেশেন্টের বেডের থেকে উঠার সময় ছেলে-মেয়ে বলেন, বাইরে গিয়ে যা খুশি হাউকাউ করুক আপনার দেখার বিষয় না। বাট আপনার বেডে রিঅ্যাক্ট করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। নেক্সট কথা হলো আপনার পেশেন্টের আহ আ আগে ৫ টা মেয়ে বাচ্চা আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন আরেকটা মেয়ে। পাশে শাশুড়ি কোমর নিয়ে দাঁড়িয়ে আছে স্বামী। মেয়ে বললেই খবর আছে। আপনি ভাবলেন রোগীটাকে বাঁচাই, ছেলে বাচ্চা বলে দেই। আপনি বলে দিলেন ছেলে বাচ্চা। রোগী খুশি, এলাকাবাসী খুশি, সবাই খুশি। ডেলিভারির দিন মেয়ে বাচ্চা বাইর হইল। রোগী কি করবে? ডাক্তারকে বলবে, "ধুরু এটা আমার না। আপনি এটা নিয়ে যার কাছ থেকে চুরি করছেন তারে দেন, আমার ছেলেটা ফেরত দেন।" ডাক্তার কি ছেলে বাচ্চা পয়দা করবে? মারামারি লেগে গেল। ডাক্তার যদি ব্যাপারটা ধামাচাপাও দিতে পারে, মনে রাখবেন এই রোগী সারা জীবন জানবে যে, যে বাচ্চাটা তাকে দেওয়া হয়েছে এটা অন্য কারো বাচ্চা। সো এটা তার বাচ্চা না। সো এই কারণে আপনি একটা বাচ্চার সারাটা জীবন ধ্বংস করে দিচ্ছেন। এজন্য কক্ষনো ছেলে-মেয়ে বুঝতে না পারলে উল্টাপাল্টা বইলেন না। আপনি পুরা সিস্টেম ধ্বংস করে দিবেন। ওকে, তাহলে এড়ায় যাব। নেক্সট কথা হলো আমাদের দেশে ২ টা কথা আর বলব। আমাদের দেশে প্রেগন্যান্ট পেশেন্টরা যখন আল্ট্রাসাউন্ড করতে আসে দেখবেন সবসময় একটা মাতব্বর গোছের মহিলা নিয়ে আসে। যে মা, ভাবি, শাশুড়ি, ননদ, বোন এই ৫ প্রকার প্রাণীর কোন একটা হয়। ঢুকেই আপনাকে বলবে, "স্যার বাচ্চা ভালো আছে কিনা দেখেন।" মনে রাখবেন মেয়ে বাচ্চা কোনদিন ভালো হয় না। সো ভালো আছে কিনা দেখেন। কথার মানে বুঝতে হবে। ছেলে বাচ্চা কিনা দেখেন। তাহলে এই রোগকে কোনদিন কন্ট্রোল করা যায় না। এর পেছনে টাইম ওয়েস্ট করেন না। আপনি পেশেন্টকে কন্ট্রোল করেন। আপনি বলেন যে, "আমি সুন্দর করে বাচ্চা দেখব, ১০ মিনিট পরে কথা বলব।" শুরু করেন। আপনি এখন শুরু করে ছেলে-মেয়ে বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না? আমি কিভাবে বুঝতে পেরেছি? এখানে ২ টা পা অ্যাবডাকশন করা ছিল। সো ২ পা ফাঁক করা আছে, ভিতরে সুন্দর সবকিছু দেখা যায়। এখন ২ টা পা যদি অ্যাডাকশন করে দেয়, আপনার সাধ্য নাই ভিতরে কি আছে বুঝার। রোগীরা তো এইসব অ্যাডাকশন বুঝবে না। সে টাকা খরচ করে এসেছে। সে জানতে চায় এটা ছেলে না মেয়ে। তাহলে কি করা যায়? আপনি ভুরু কুঁচকিয়ে আল্ট্রাসাউন্ড করেন। গত ক্লাসে বলেছিলাম রোগী আপনার চেহারার দিকে তাকিয়ে থাকে। সো আপনি যখনই ভুরু কুঁচকিয়ে আল্ট্রাসাউন্ড করছেন রোগীর ঘাম বের হয়ে যাবে। এইবার আপনি পেশেন্টের দিকে তাকান। পেশেন্টকে কাউন্সেলিং করেন যে, "মা, আমি তো যত্ন সহকারে অনেকক্ষণ ধরে দেখলাম। আপনার বাচ্চা তো জায়গা মতো এমনভাবে পা ভাঁজ করে আছে যে ওই পর্যন্ত যাওয়াই যাচ্ছে না। এখন আমি যদি আবার জোরে চাপ দিয়ে দেখার চেষ্টা করি তো বাচ্চার ক্ষতি হওয়ার ভয় আছে। ডাক্তার হিসেবে আমি তো বাচ্চার ক্ষতি করতে পারি না। কোন মাই বাচ্চার ক্ষতি চায় না। সো যখনই ক্ষতির কথা বলবেন রোগী আধ্যাত্মিক কথা আল্লাহ যা দেয় ভালো হ্যান-ত্যান শুরু করবে। কিন্তু ওই যে পিছনে যে মহিলাটা আছে ও দেখবেন বলবে যে, "স্যার একটু অন্তত চাপ দিয়ে দেখেন। কারণ ওর তো ভালো-মন্দ দিয়ে লাভ নাই। ও চায় ছেলে বাচ্চা না সারা রাস্তা টর্চার করব।" সেই কারণে তার পিছনে টাইম ওয়েস্ট করবেন না, রোগীকে দখল করে নেন। লাস্ট শেষ করি আমাদের দেশে যারা নোয়াখালী, কুমিল্লা, সিলেট, স্পেশালি সিলেট এরিয়াতে প্র্যাকটিস করবেন, তাদের কাছে আরেক ধরনের প্রাণী আসবে যে ঢুকেই আপনাকে বলবে, "আমার অমুক লোক সিঙ্গাপুরে আল্ট্রাসাউন্ড করছে, অমুক লোক ইংল্যান্ডে আল্ট্রাসোনোগ্রাম করছে। ওরা তো ছেলে-মেয়ে ১২ সপ্তাহে বলে দেয়। আপনি কেন পারেন না?" এই দিয়ে কথা স্টার্ট করবে। সো এর উত্তর দেওয়া শিখবেন। উত্তর কি? ঠান্ডা মাথায় বলেন যে, "মা,
আপনি যে রিসিট কেটে এসেছেন, কত টাকার রিসিট কেটেছেন? সাধারণত আমাদের দেশে পেশেন্টরা কত 400, 600, 800, 1000 টাকার রিসিট কাটে। সো আপনি বলেন যে আপনার যে লোকটা ইংল্যান্ডে আল্ট্রাসোনোগ্রাম করেছিল সে কত টাকার রিসিট কেটেছে? ইংল্যান্ডে বর্তমানে অবস্ট্রেটিক আল্ট্রাসাউন্ড প্রাইস, স্টার্টিং প্রাইস প্রায় 200 পাউন্ড। 200 পাউন্ড মানে 25,000 টাকা। আপনি বলেন ওই লোক 25,000 টাকা দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করছে। 25,000 টাকা আল্ট্রাসোনোগ্রাম করলে তো আমিও আপনারে সেই 12-13 সপ্তাহের ছেলেমেয়ে বলে দিতে পারি। আপনি আসছেন 600 টাকার আল্ট্রাসোনোগ্রাম করতে। বাচ্চার যে মাথা দেখা যাইতেছে এটাই তো অনেক বেশি। তাহলে ওই আল্ট্রাসোনোগ্রাম আমিও ঢাকা শহরে করি, আমার কাছে করতে আপনার 5,000 টাকা খরচ পড়বে। এই 200-400 টাকার আল্ট্রাসোনোগ্রামে ওই আলাপ করে লাভ নাই। এই কথার বেনিফিট আছে। কি বেনিফিট? রোগী কখনো আপনার কাছে 5,000 টাকার ওই সেই 4D আল্ট্রাসাউন্ড করতে যাবে না। বাট যখনই আপনি পেশেন্টকে এই কথা বলেছেন, রোগী দেখবেন বাইরে গিয়ে যখন রিপোর্টের জন্য বসে আছে, সে পাশের রোগীকে বুঝাবে, এই ডাক্তার ঢাকা শহরে 5,000 টাকা আল্ট্রাসোনোগ্রাম করে। হ্যাঁ, আমি তার কাছে 600 টাকায় করায় নিছি। সো আপনার প্র্যাকটিস ভালো হবে। সো প্রেগন্যান্সি আপনার আল্টিমেট স্মার্টনেস এর প্রমাণ দিবে। সো খেয়ে স্মার্ট, কে স্মার্ট না সেটা সবকিছু প্রেগন্যান্সিতেই বোঝা যাবে। সো চলে আসেন আমরা লাস্ট ফিনিশ করি। সো আমরা লাস্ট ক্লাসে অ্যাবনর্মালিটি গুলো পড়বো। আজকে দুইটাতে টাচ করে চলে যাই। সো এখানে আমি একটা বাচ্চার আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখলাম ইউটেরাসের ভিতরে একটা হাইপোইকোজেনিক ম্যাস দেখা যাচ্ছে। দিস ইজ ফাইব্রয়েড ইউটেরাস। সো আপনি খালি বাচ্চার বিপিডিএফএল নিয়ে পড়ে আছেন, ওইদিকে যে একটা ফাইব্রয়েড আছে এটা মিস করেন না, খোঁজার চেষ্টা করেন। সো আগে হিস্ট্রি থাকলে খুঁজবেন। সো এখানে একটা হাইপোইকোজেনিক ম্যাস, ছোট ছোট ভিতরে ক্যালসিফিকেশন আছে। দিস ইজ ফাইব্রয়েড ইউটেরাস। আপনারা রোগীর সামনে খুব এক্সাইটেড থাকেন, আরে মা দেখেন এই যে বাচ্চার মাথা, এই যে বাচ্চার পা, দেখছেন কি সুন্দর, কি সুন্দর বাচ্চাটা আছে। এরপরে বাচ্চার হার্ট বের করেন, দেখেন এইরকম হার্টটা স্টপ হয়ে বসে আছে, বাচ্চা মরে ভূত। তখন আপনারা বলেন, ইস বাচ্চা তো মরে গিয়েছে, রোগীরা ধরে কই সে মাইর দিবে আপনাকে। তাহলে প্রথমে এক্সাইটেড হবেন না, সুন্দর করে পুরাটা দেখেন বাচ্চা ঠিকঠাক আছে কিনা, তারপরে আপনি পেশেন্টের সাথে কথা বলেন, সব ভালো আছে, তারপরে যাই না। ওই শেষে যায় বলেন না যে সবকিছু ভালো আছে কিন্তু বাচ্চা মরে গিয়েছে, তাহলে কিন্তু মাইর আছে কপালে। ওকে, সো এই মোটামুটি আমাদের সুবিশাল পড়া। তাহলে আমরা আজকে অনেক কিছু পড়ে ফেললাম। পড়াটাকে যদি সামারাইজ করেন, এখানে শুধু মেজারমেন্টস এর শেষ না, এখানে অনেক কিছু ল্যাটারাল জিনিসপাতি দেখার আছে, আপনি সেগুলো দেখার চেষ্টা করবেন। আপনাদের প্রথম দিকে রোগী কম থাকে, সো রোগী কম থাকলে টাইম বেশি দেন, এতে আপনার লাভ হবে। আপনি বলতে পারেন যে বেশি সময় দিলে রোগীরা তো অ্যাকচুয়ালি ভাবে যে আমরা বোধহয় কিছু বুঝি না। আরে রোগীও কিছু বুঝে না, আপনি সুন্দর করে রোগীকে আর প্রথমে দেখে নেন বাচ্চাটা ভালো আছে কিনা, তারপরে শুরু করেন এই যে দেখেন মা এটা দেখছেন, এই যে হলো বাচ্চার চোখ, বইলে আপনি ফুট দেখাইলেও কিছু যায় আসে না। ঠিক আছে, সো এই জন্য টেনশন করার দরকার নেই, রোগীর সাথে কথা বলতে বলতে আপনি কাজ করতে থাকবেন। সো কাউকেই বুঝাতে দেওয়া যাবে না আপনি নতুন, তাহলে এলো প্রবলেম শুরু। তাহলে এই মোটামুটি আমাদের পড়া। আমি আনমিউট বাটন চালু করে দিচ্ছি, সো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমি আপনাদের ফেসবুক লাইভটাও চেক করছি, এর মাঝখানে আমাকে সিমুর থেকে একটা ফোন আসছে, জীবন দিয়ে ফোন দিব। হ্যাঁ, কোনো কোশ্চেন যদি ফেসবুক লাইভেও কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমাদের নেক্সট ক্লাস হবে প্লাসেন্টা এবং অ্যান্টিক ফ্লুইড। আশা করি আগামীকাল আমি নিতে পারি, কালকে মঙ্গলবার, হ্যাঁ আমি নিব হয়তো। সো যদি আমি নিই তাহলে দেখা হবে ইনশাল্লাহ সেখানে। কোনো কোশ্চেন? আচ্ছা, সবাই গম্ভীর। তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লোজ করি। সো আমাদের সাথে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ কোনো এক ক্লাস আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। কালকে কি 9টা PM নিতে পারবেন? আপনাদের সবাই কি 9টার সময় নিলে সুবিধা হয়? আমার কোনো অসুবিধা নাই। আমি তাড়াতাড়ি নেওয়ার কারণ হলো তাড়াতাড়ি ঘুম দিব সেজন্য। কালকে নাইট ডিউটি করেছি, সারাদিন ঘুম-টুম দেই নাই এর জন্য। সো যদি 9টার সময় নিতে অসুবিধা না হয় একটু কাইন্ডলি চ্যাট বক্স করেন বাকি যারা এখানে আমার সাথে কানেক্টেড আছেন। সো একজন ডক্টর কমেন্ট করেছেন যে উনি কালকে 9টার সময় হলে উনার জন্য সুবিধা হয়। ব্যক্তিগতভাবে আমার 9টার সময় নিলে কোনো অসুবিধা নাই। কারণ আমি 2টা সেশনের ক্লাস নিয়ে থাকি। সো আপনাদের যদি আমি 9টায় নিই, অন্য ব্যাচের আমি 7:30টায় ক্লাস নিয়ে নিব। সো আমার জন্য কোনো ব্যাপারটা ফ্যাক্ট না। ওকে, সো কোনো অসুবিধা নাই। যদি কারো আপত্তি না থাকে তাহলে আমরা 9টায় নিব। ওকে, আমি ধরেই নিচ্ছি আপত্তি নাই, কেউ লেখে নাই। আমি কিন্তু কেটে দিচ্ছি। ওকে, তাহলে যদি আপত্তি না থাকে তাহলে আমরা কালকে ইনশাআল্লাহ 9টার সময় ক্লাস নিব। কালকে আমাদের প্লাসেন্টা এবং অ্যামনিওটিক ফ্লুইড আছে। সো ইনশাআল্লাহ সেই ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক শুভকামনা। ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ।